এর থেকে আপডেট ভার্সন এখন কি বাজারে আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে যে কোনো সময় আপডেট ভার্সন ইউজ করতে পারবেন। 22 এর সাথে 24, 25 এগুলো তেমন বেশি বেসিক ডিফারেন্স নাই। তো আমরা 22টা ইউজ করার পিছনে কারণ হচ্ছে এটা যে ক্র্যাক ভার্সনটা এটা লাইসেন্স প্রবলেম করে না এখনো পর্যন্ত। লাইসেন্স প্রবলেম অন্যান্য ভার্সনগুলো যেগুলো আমরা ক্র্যাক ভার্সন ডাউনলোড করি এগুলোতে কিছুদিন পর পর ক্র্যাক ভার্সনের কারণে কি হয়, লাইসেন্স প্রবলেম করতেছে। তো তার কারণে এখন আমরা এই আমার কাছে যে ক্র্যাক ভার্সনটা আছে 22 এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে আর কি, ঠিক আছে। তো এই জন্য আমিও প্রেফার করবো এটা ইজি এবং ইনস্টল করাটাও ইজি। মানে এই ভার্সনটা আমার কাছে যে ক্র্যাক ভার্সনটা আছে 22 ইজি টু ইনস্টল আর কি, ওকে। তো এখানে আমি ইনস্টল করার ভিডিও সহ বা ইয়া সহ আমি গ্রুপে দিয়ে দিব, যদিও সহজ প্রসেস, আমি একটু করে দেখাই দিতে পারি। কারো ল্যাপটপ থাকলে আমি লাস্টের দিকে দেখাই দিব আর কি কিভাবে ইনস্টল করবেন, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের সবার যদি অটোক্যাড 22 ওপেন থাকে তাহলে এখানে থাকে তাহলে আপনারা এটা ওপেন করেন সবাই। আমরা শুরু করি আর কি, ঠিক আছে। তো ফার্স্ট ক্লাসে আমরা কিছু বেসিক সেটিংস নিয়ে ক্লাস নিব, যে সেটিংস গুলো আপনি করলে আমাদের অটোক্যাডের জন্য ভালো ইয়া হয় আর কি, ঠিক আছে। সবাই অটোক্যাড রান করছেন? হ্যাঁ, আচ্ছা। অটোক্যাড রান করার পর আমরা সাধারণত এখানে যখন অটোক্যাড একদম নিউলি শুরু করব তখন নিউতে ক্লিক করে সাধারণত কি নিউ পেজ ওপেন করি, তারপরে এখানে সেটিংস গুলা করে থাকি, ঠিক আছে। তো কোথায় এই যে স্টার্ট মেনুতে যেটা আছে এখানে, তো এখানে হয়তো আপনারা ইনস্টল করার পর ইন্টারফেসটা যেমন থাকার কথা আপনাদের এই পিসি গুলোতে, আমাদের ল্যাবের পিসি গুলোতে এভাবে নাই। কেন নাই? কারণ এখানে অনেকগুলো সেটিংস অলরেডি করে রাখা হয়েছে, করছে যারা বিভিন্ন ব্যাচে ক্লাস করতেছে তারা বিভিন্ন ধরনের সেটিং চেঞ্জ করছে। তার কারণে ইনস্টল করার পর ইন্টারফেসটা যেমন আছে ঠিক সেম ইন্টারফেস আপনারা হয়তো এখানে দেখতেছেন না, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে ফার্স্টে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, যদি আমরা তো এখানে অনেকগুলো সেটিংস করব, আপনারাও সেটিংস গুলো করবেন আজকে। তো ইনকেস কখনো যদি কোনো কারণে সেটিংস নিয়ে কোনো প্রবলেম পড়েন, ঠিক আছে, কোনো কারণে কি হয়ে গেছে, উল্টাপাল্টা কাজ করতেছে, বা এখানে অনেক কিছু আছে কি অটোক্যাডে শর্টকাট কিতে কি করে ফেলেছে, সেটিং চেঞ্জ করে ফেলতে পারে। আপনি একটা টাইপ করছেন F1 F2 F3 এরকম করে কোনো কারণে বুলেট চাপ করছে, সে কোনো একটা সেটিংস কি করে ফেলছে, মানে চেঞ্জ করে ফেলছে। তো আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন, যে সেটিংসটা তার ডিফল্ট সেটিংস আছে, তার মানে ইনস্টল করার পর ঠিক যে অবস্থায় আছে সেই অবস্থায় কিভাবে ব্যাক করবেন আমি সেটাই প্রথমে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা আপাতত আপনাদের করার দরকার নেই। কেন করার দরকার নেই? এখানে আপনাদের সেটিংস গুলো সব চেঞ্জ করা দরকার। আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি কিভাবে কখনো যদি সেটিংস নিয়ে কোনো প্রবলেম পড়েন কিভাবে আপনারা ডিফল্ট সেটিংসে ব্যাক করবেন, সেই টেকনিকটা আমরা দেখবো প্রথমে, ঠিক আছে। তো এটার জন্য নরমালি অটোক্যাড থেকে বের হয়ে আসতে, আপনাদের বের হয়ে আসার দরকার। আমি প্রসেসটা দেখাই দিচ্ছি আগে একটু, ঠিক আছে। তাহলে অটোক্যাডটা ক্লোজ করে আমাদের যে এখানে স্টার্ট আইকন আছে না আমাদের উইন্ডোজের, এখানে আসার পর এখানে ক্লিক করলে নরমালি আমাদের এখানে প্রোগ্রামগুলো শো করে যেগুলো ইনস্টল করা আছে, ঠিক আছে। অনেকের হয়তো উইন্ডোজের কারণে অন্য অল প্রোগ্রাম এইভাবে পাশে লেখা থাকে, সবারই তো এইভাবে আছে মনে হয়, তাই না? থাকার কথা আর কি। আমাদের যেহেতু উইন্ডোজ 10 যে ভার্সনটা ইউজ করতেছে আমাদের এখানে প্লে করলে এখানে লিস্ট ওয়াইজ আমাদের ওইগুলা শো করে, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা যে ভার্সনটা ইউজ করতেছি, কোনটা ইউজ করতেছি, অটোক্যাড 2020 ইংলিশ, ঠিক আছে। তো এই যে এটা পাওয়ার পরে এখানে যদি ড্রপ ডাউনটাতে ক্লিক করি, আমরা ক্লিক করলে দেখবেন এখানে কিছু সাব অপশন আছে। তো এর মধ্যে একদম একটু নিচের দিকে আসলে যে রিসেট সেটিংস টু ডিফল্ট, ঠিক আছে। হ্যাঁ, এটা আপনারা ওখানে পাচ্ছেন কিনা দেখেন। আপনারা রিসেট দেওয়ার দরকার নেই, কেন রিসেট দিলে অনেক চেঞ্জ হয়ে যাবে, পরবর্তী ব্যাচে ওরা আবার কি প্রবলেম পড়বে, আবার নতুন করে সেটিং গুলো করা লাগবে। সেজন্য আপনারা করার দরকার নেই, জাস্ট পাচ্ছেন কিনা সেটা দেখবেন, ঠিক আছে। তো এই যে রিসেট সেটিং টু ডিফল্ট, এটা যে কোনো ভার্সনেই থাকবে, আপনি যে ভার্সন ইউজ করেন না কেন আপডেট ভার্সন গুলার এই অপশনটা কি সব ভার্সনে থাকবে, যে ডিফল্ট সেটিং এ ব্যাক করার জন্য এই অপশনটা সকল ভার্সনের ইয়াতেই থাকে। তো এই যে রিসেট সেটিং টু ডিফল্ট, এটাতে ক্লিক করার পর দেখবেন আমাকে একটা রিসেট সেটিং করার জন্য একটা অপশন দেয়, ঠিক আছে। তো আমি যদি রিসেট দিই তাহলে কি করবে, অল ইউজার কাস্টমাইজ সেটিং, তার মানে এতদিন আমি যা সেটিংস করছি সব কি করে দিবে, সব রিমুভ করে দিবে, ঠিক আছে। দেম টু অরিজিনাল ইনস্টল স্টেট, তার মানে ইনস্টল করার পর যে কন্ডিশনে থাকে সেই কন্ডিশনে সে ব্যাক করবে। এটাই হচ্ছে আমাকে এখন ইনফরমেশনটা দিয়েছে, যেটা আমি রিসেট সেটিং এ দিছি। তাহলে এখানে চাইলে কেউ যদি চান যে আপনি যে সেটিংস গুলো করছেন সেটা ব্যাকআপ রাখতে চান, এটাতে ক্লিক করবেন। আমরা চাচ্ছি যে আমাদের ব্যাকআপ রাখার দরকার নেই, আমরা একদম সম্পূর্ণভাবে রিসেট করে দিতে যাচ্ছি, তাহলে রিসেট কাস্টম সেটিংস এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর মেসেজ দিচ্ছে হ্যাভ বিন সাকসেসফুলি রিসেট, তার মানে আমি কোনো যদি সেটিংস করে থাকি, চেঞ্জ করে থাকি, সে কি করে ফেলছে, অলরেডি চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে। তার মানে আমার সকল সেটিংস রিমুভ করে দিছে। এখন অটোক্যাড যখন রান করবে, অটোক্যাড এই ভার্সনটা আমি ইনস্টল করার পর ঠিক যেভাবে দেখা যাওয়ার কথা ঠিক সেম স্টেটে এখন দেখা যাবে,
ঠিক আছে, এখন কিছু চেঞ্জ দেখা যাচ্ছে, খেয়াল করবেন এখানে তখন আমার অনেকগুলো ড্রয়িং শো করতেছিল, যে এটা হচ্ছে কি রিসেন্ট অপশন। রিসেন্ট অপশনে কি শো করে সাধারণত অটোকেটে, আপনি রিসেন্টলি যে কাজগুলা করবেন সেই কাজটাই এইখানে কি করবে, শো করবে। তাহলে রিসেন্ট কাজটা আপনি অন করার জন্য এখান থেকে চাইলে আমরা অ্যাক্সেস করতে পারবো, আর এটা আমরা আস্তে আস্তে দেখবো। তো এখন কিন্তু কোনো রিসেন্ট অপশন নেই, এখানে যেগুলো রাখা আছে এগুলো হচ্ছে অটোক্যাডের কি কিছু স্যাম্পল ফাইল, মানে অটোক্যাড দিয়ে কাজ করার জন্য ওরা কিছু স্যাম্পল ফাইল লাগে, তো আমরা এগুলো অ্যাক্সেস করবো না। ঠিক আছে, তাহলে এই একটা অপশন। কোথায় যেতে বলছে, স্টার্ট মেনুতে আসবেন, তারপরে এখান থেকে আপনার প্রোগ্রামের মধ্যে যে ভার্সনটা ইউজ করতেছেন সেই ভার্সনে আসবেন, এরপর রিসেট সেটিং টু ডিফল্ট এটাতে ক্লিক করবেন, এরপর রিসেট কাস্টম সেটিংস এটা দিবেন, এরপর ওকে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে এটা করলে কি হবে, কোনো কারণে কোনো সেটিংস নিয়ে যদি প্রবলেম করেন তাহলে সে কি হবে, অরিজিনাল স্টেটে ব্যাক করবে, তার মানে অটোক্যাড যে প্রথম অবস্থায় যেভাবে ছিল সেই অবস্থায় ব্যাক করবে। ঠিক আছে, এরপর আপনি আপনার মতো করে আবার কি সেটিংস গুলা করে নিতে পারবেন। ঠিক আছে, ব্যাপারটা তো বুঝছেন নাকি? আচ্ছা, এখানে আমরা এখন যে অটোক্যাডটা শুরু করব, অটোক্যাড শুরু করার সময় আমরা তো অলরেডি বলছি যে নিউতে ক্লিক করব, অথবা যে প্লাস সাইন আছে প্লাস সাইনে ক্লিক করব, যে নিউ ড্রয়িং উপরে অপশন আছে নিউ, এখানে ক্লিক করলে নিউ ফাইল ওপেন হয়। ঠিক আছে, তো আমি নিউ ফাইল ওপেন করার আগে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি যদি এই অবস্থায় নিউতে ক্লিক করি, একটু বুঝবেন ব্যাপারটা, সবাই মনোযোগ দিয়ে বুঝবেন। আমি যদি এই অবস্থায় নিউতে ক্লিক করি অথবা প্লাস সাইনে ক্লিক করি অথবা নিউ এখানে ক্লিক করি, তাহলে সে একটা নিউ ফাইল ওপেন করতেছে, তাই না? অটোক্যাড একটা নিউ ফাইল ওপেন হয়েছে। এখন আমাকে বুঝতে হবে যে সে এই ফাইলটা যে ওপেন করছে, এখানে যে আমরা ড্রয়িং করব সে কোন ইউনিটে কাজ করার জন্য এই স্ক্রিনটা আছে, তাই না? ইউনিট মানে কি, আমরা ফিটে কাজ করতে পারি নাকি ইঞ্চিতে কাজ করব, না মিলিমিটারে কাজ করব, সেন্টিমিটারে কাজ করব, মিটারে কাজ করব, এরকম কিছু অপশন আছে, তাই না? তো এখন আমি তো একটা ফাইল ওপেন করছি, এই ফাইল ওপেন করার পর সে এখন কোন কন্ডিশন আছে, তার মানে তার স্ক্রিনটা কোন ইউনিটের জন্য কম্পিটিবল করে বানানো, এগুলো কিন্তু অলরেডি কি করা আছে, ওরা সেট করে আছে এটাতে। তো ডিফল্ট অবস্থায় যেটাতে আসে সেটা কোন ইউনিটে আছে এবং আপনি কোন ইউনিটে কাজ করতে চান সে অনুযায়ী আপনাকে কি করতে হবে, এই ব্যাপারগুলা করতে হবে, মানে সেট করতে হবে। এখন দেখেন আমি বলছি কি স্টার্টে এখানে আসার পর নিউতে ক্লিক করলে সে যেটা ওপেন করতেছে সেটার ইউনিটটা কি আমরা সেটা প্রথমে দেখে আসি। ঠিক আছে, সবাই আমরা নরমালি অটোক্যাডে ইউনিট সেট করার জন্য যে কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে ইউএন হচ্ছে ইউনিট কমান্ডের শর্টকাট, ইউএন লিখে এন্টার করেন। এই জিনিসটা আমি যদিও অন্যান্য ব্যাচে পরে দেখাচ্ছি, এই ব্যাচে আপনাদেরকে এই লাস্ট ব্যাচ থেকে আমরা এটা প্রথমে দেখাচ্ছি, যাতে কেউ যদি এই জিনিসটা নিয়ে প্রবলেমে না পড়ে, যে আমরা এখন ফিট ইঞ্চিতে কাজ করতেছি, ইউএন লিখে এন্টার করবেন, ইউএন লিখে কিবোর্ডে এন্টার কি প্রেস করবেন। ঠিক আছে, করছেন? হ্যাঁ, আসছে এই ডায়লগ বক্স আসছে। কারো যদি কিবোর্ড কাজ না করে তাহলে কিবোর্ডে অনেক সময় প্রবলেম থাকতে পারে, তাহলে কিবোর্ড নিবেন পাশে, কিবোর্ডে যদি ল্যাপটপে কিবোর্ডে যদি প্রবলেম থাকতে পারে টাইপ না হইলে আর কি। তাহলে ইউএন লিখে এন্টার করার পরে এই অপশনটা আসছে, সবাই কথাবার্তা বলতেছি। ঠিক আছে, পরে আমি প্রথমে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ইনসারশন স্কেল অথবা ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এটা কি লেখা আছে আপনাদের ওখানে? নরমালি ইঞ্চ লেখা আছে, তাই না? সবারই ইঞ্চ লেখা থাকার কথা। ঠিক আছে, ডিফল্ট অবস্থায় নিউতে ক্লিক করলে যে ফাইলটা ওপেন হয় সেটা কি করা আছে, ইঞ্চি কম্প্যাটিবিলিটি করা আছে। তার মানে এই ফাইলটাতে যদি আমরা কাজ করি, আমি যদি অটোক্যাডকে বলি 100, তাহলে সে কি বুঝবে, 100 ইঞ্চি বুঝবে, তার মানে তার স্ক্রিনটা ইঞ্চির সাথে কম্পিটিবল করে বানানো। ঠিক আছে, তো ফিট করে সে অটোমেটিক ফিটে কনভার্ট করবে না করবে এগুলো আমরা পরে আসতেছি। ওকে, এটা একটা অপশন। তাহলে আমরা এই জিনিসটা কেন সে ইঞ্চিতে আনতেছে সেটার একটু ব্যাখ্যা চলে আসে। দেখেন, আমি যখন আবার সবাই স্টার্টে আসেন, স্টার্ট আসছেন, এটা হয়তো অনেকে বলেও না, অনেক বেছে আমিও বলি না, কিন্তু আমি দেখছি যে এই জিনিসটা নিয়ে অনেকের ইয়া হয় যে পরবর্তীতে সে হয়তো বের হওয়ার পরে মনে হল যে তার মিলিমিটারে কাজ করতে হচ্ছে, তাই না? তখন এখানে তো ইঞ্চি দেওয়া আছে, তো অনেকে কি করে এই ইঞ্চিকে সে মিলিমিটার ধরে কাজ করে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি কি অনেকে কাজ করে কি যে এখানে তো 100 মানে তো অটোক্যাড বুঝতেছে 100 ইঞ্চি, তাই না? কিন্তু তারপরে ও কাজ করার সময় ধরে নিচ্ছে ওই 100 মানে 100 মিলিমিটার। ঠিক আছে, কারণ ওই তখন ভ্যালু গুলা কি কাউন্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি সে বুঝতেছে কিন্তু কি হিসেবে, এখনো ইঞ্চি হিসেবে। তাহলে আমি যদি বলি আমার স্ক্রিনটাকে আমি মিলিমিটারে অটোক্যাড বুঝুক, যে আমি কোন একটা ভ্যালু দিলে সে মিলিমিটারে বুঝুক সরাসরি, সেটার জন্য কি করতে হবে দেখেন, এখানে আমরা এখন নিউতে ক্লিক না করে পাশে একটা ড্রপ ডাউন আছে,
আছে না? এই ড্রপ ডাউনে ক্লিক করেন, করছেন? হ্যাঁ, ড্রপ ডাউনে ক্লিক করার পর দেখেন এখানে একটা শব্দ লেখা আছে টেমপ্লেটস। টেমপ্লেটস হচ্ছে কি কিছু ডিফল্ট সেটিংস অটোক্যাড করে রাখে, সবকিছু সব সফটওয়্যারের কিছু টেমপ্লেট থাকে, যে এখানে কি করে রাখে ওরা কিছু প্রি ডিফাইন করে রাখে এই সেটিংস গুলা, ঠিক আছে? যেমন ওই যে আমি যেটা নিউতে ক্লিক করার পরে যেটা ওপেন করতেছে, যে নিউতে ক্লিক করার পরে সাথে সাথে একটা ফাইল ওপেন করছে না, এটা একটা টেমপ্লেট ফাইল থেকে ওপেন হচ্ছে। সে টেমপ্লেট ফাইল কোনটা? দেন আমি যে এই ড্রপ ডাউনে ক্লিক করার পর সবাই এই শব্দটা কি পাচ্ছেন কিনা? হ্যাঁ, acat.dwt লেখাটা আছে না সবার? তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি সে এই ফাইলটাই ওপেন, এই টেমপ্লেট ফাইলটাই সে কি করতেছে? ওপেন করতেছে। এই টেমপ্লেট ফাইলে সেটিংসে কি করা আছে? তার ইউনিটটা ইঞ্চি কম্প্যাটিবিলিটি করে বানানো আছে, ঠিক আছে? কোনটাকে? acat.dwt। এখানে দেখেন dwt শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? আমরা যারা ওয়ার্ডে কাজ করছেন তাদের কি লেখা থাকে? যে ডক লেখা থাকে, এরকম কিছু লেখা থাকে না? পিডিএফ হলে ডট পিডিএফ লেখা থাকে, তারপরে ইমেজ হলে কি লেখা থাকে? ইমেজের এক্সটেনশন কি? জেপিজি। এই শব্দগুলো মোবাইলে দেখছেন না, জেপিজি ফাইল। এইগুলো হচ্ছে কি ওই ধরনের অপশন গুলা, এগুলা কি এক্সটেনশন বলি আমরা। তাহলে এই যে ডট জেপিজি দিয়ে ইমেজ বোঝাচ্ছে, পিডিএফ, তারপর ডকুমেন্ট, তারপর এক্সেল, তারপরে আমাদের এখানে যেমন দেখাচ্ছে এটা কি ডট ডিডব্লিউটি। আবার আমরা কিছুক্ষণ পরে দেখবো আরেকটা শব্দ, সেটা হচ্ছে ডট ডিডব্লিউজি। ঠিক আছে, আমাদের অটোক্যাডের ক্ষেত্রে এই দুটো জিনিসই সব, একটা হচ্ছে ডট ডিডব্লিউজি আর একটা ডট ডিডব্লিউটি। তাহলে ডট ডিডব্লিউজি টা হচ্ছে ক্যাট ফাইলের এক্সটেনশন। কি ফাইল? ক্যাট ফাইল। সরাসরি ফাইলটা যদি ক্যাডে ওপেন হবে বা ক্যাট ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট ডিডব্লিউজি। যে ডট ডিডব্লিউটি টা কি? এই ডট ডিডব্লিউটি টা হচ্ছে ড্রয়িং এর টেমপ্লেট ফাইল। এটাও ক্যাড এর অপশন, কিন্তু এটা কি টেমপ্লেটস। টেমপ্লেটস আমরা কোনগুলোকে বলতেছি? যেখানে আগে থেকে কিছু সেটিংস, কিছু অপশন প্রিডিফাইন করে রাখা হয়েছে, ঠিক আছে? তাদের সেট করে দেখা হচ্ছে। যেমন আমি ক্লিক করার সাথে সাথে আমরা এখানে কি দেখতেছিলাম, নিউতে ক্লিক করলে কি পাচ্ছে? ইউএন লিখে এন্টার করলে কি পাচ্ছে? এখানে এই যে ডেসিমাল আছে, এখানে ইঞ্চি আছে, তাই না? ইঞ্চি জিনিসটা কম্পিটিবল করে রাখা হয়েছে, মানে স্ক্রিনে কি করে রাখা হয়েছে? এখানে ইউনিটটা ইঞ্চির সাথে কম্পিটিবল করে বানানো। ওকে, তাহলে এখন আমরা সরাসরি যদি ক্লিক করি, অ্যাকচুয়ালি সে ওপেন করতেছে কাকে? acat.dwt, এই টেমপ্লেট ফাইলটা। আচ্ছা, এখন আমি যদি বলি আমি প্রথমেই শুরু করার সময় চাচ্ছি আমার স্ক্রিনটা মিলিমিটার কম্প্যাটিবিলিটি হয়ে কি করুক, রান করুক, অথবা মিলিমিটার যেটাতে সেট করা আছে সেটাই আমি রান করতে চাচ্ছি টেমপ্লেট ফাইল, তখন আপনি কি করবেন? একটু এদিকে খেয়াল করেন আগে, একটু খেয়াল করেন আগে, আমি এদিকে দেখেন। তাহলে এখানে আমরা এখন তার এটাতে ক্লিক করবো না, নিউতে ক্লিক করতে পারবো না, তাই না? তাহলে তখন করতে হবে কি আপনাকে? যে ব্রাউজ টেমপ্লেটস এ ক্লিক করেন সবাই। স্টার্টে এসে ড্রপ ডাউনে ক্লিক করে ব্রাউজ টেমপ্লেটস এ ক্লিক করেন। বুঝছেন? করার পর দেখেন সে অটোক্যাডের টেমপ্লেটের ফোল্ডারে নিয়ে যায় অটোমেটিক, ঠিক আছে? এই যে ফোল্ডার, টেমপ্লেট ফোল্ডারে নিয়ে আসছে। তো এরকম অটোক্যাডের অনেকগুলা টেমপ্লেট ওরা ডিফল্ট অবস্থায় বানায় রাখছে, অলরেডি অনেকগুলা টেমপ্লেট কি আছে? বানায় রাখছে। দেখেন এই যে এগুলাতে শব্দটা লেখা আছে ডিডব্লিউটি, দেখছেন শব্দটা কি লেখা আছে? ডিডব্লিউটি, মানে এগুলা টেমপ্লেট ফাইল। ওকে, ওই যে আমরা acat.dwt দেখছি, এই যে acat-টা হচ্ছে এটা হচ্ছে কোন ইউনিটে করা? ইঞ্চির সাথে কম্প্যাটিবল করা, ঠিক আছে? আর এখানে আরেকটা আছে দেখেন, এই যে এটা acat ISO, পাইছেন সবাই? acat ISO, এটাতে ক্লিক করেন। এবার এই যে acat ISO টা সিলেক্ট করেন, এরপর ওপেন দেন। কোনটা? acat ISO, ঠিক আছে? এটা অটোক্যাড টেমপ্লেট ISO, এই যে ISO, হ্যাঁ এটা হ্যাঁ ডিডব্লিউটি যেটা বলা হয় টেমপ্লেট ফোল্ডার আর কি, টেমপ্লেট ফাইল। এটা টেমপ্লেট ফাইলকে আমরা ওপেন করতেছি। আগে এতক্ষণ ওপেন হচ্ছিল এটা acat-টা, এখন ওপেন করতেছে কোনটা? acat ISO। এটাতে ক্লিক করে ওপেন দিবেন। ওকে, ওপেন দিলাম। এখনো কিন্তু নতুন ফাইল ওপেন হয়েছে, তাই না? আগেও আমি acat-টা ওপেন হচ্ছিল acat.dwt, এখন হচ্ছে acat ISO.dwt ফাইলটা, ঠিক আছে? দেন এই যে 3 নাম্বারটা, আমি যদি এখন ইউএন লিখে এন্টার করেন ওই ফাইলের মধ্যে, ইউএন লিখে এন্টার করার পর কি পাচ্ছি আমরা? এখানে অটোমেটিক এখানে মিলিমিটার পাচ্ছি, তাই না? তো এই সিস্টেমটা হচ্ছে একটা অপশন। যদি আপনি মিলিমিটারে কাজ করতে চান তাহলে acat ISO টেমপ্লেট ফাইলটা ওপেন করবেন,
ইঞ্চি দিয়ে কাজ করতে চান তাহলে একের ডট ডিডব্লিউটি দিয়ে ওপেন করবো, ঠিক আছে? হ্যাঁ, আসতেছে। এই জন্য আমি আগে বুঝেন, তারপরে আমি বুঝে কেন চেঞ্জ করলে কি হবে না এটা দেখে আসবো। আমি এই জন্য দেখাচ্ছি, ওই যে বললাম অনেক বেশকে আমি এটা দেখাই নাই, অনেকে এটা গিয়ে প্রবলেমে পড়ে যে হ্যাঁ এখন যদি আপনি যদি বলেন যে আমি এখানে মিলিমিটারের জায়গায় কি করে দিলাম, ইঞ্চ করে দিলাম, যেটা সবাই শিখায় তাই না, ইঞ্চ করে দিলাম, ওকে দিলাম, তাহলে কি আমার স্ক্রিনটা মিলিমিটার থেকে ইঞ্চিতে চলে গেছে? যাবে না, ঠিক আছে? এটা যায় না। কেন? কারণ ওই যে এটার একটা কমান্ড আছে, এই কমান্ডটা আমি লাস্টে শিখাবো, ঠিক আছে? তার মানে আপনাকে DWG এই যে আমরা যখন আসবো এটার একটা কমান্ড শিখবো, ঠিক আছে? তো নরমালি আমরা আগে যেটা শিখাইতাম, আমরা এটা নিয়ে এত বেশি কথাবার্তা হয় বলতাম না আর কি, যেটা বলছেন যেমন এখানে আছে কি ইউএন লিখে এন্টার করলে ইঞ্চি আছে, এখন আমি করে দিলাম এখানে মিলিমিটার, এরপর ওকে দিলাম, ওকে দিলে অটোক্যাড অটোমেটিক কি হয়ে যায়, নাই মিলিমিটারে যাবে না, সে এখনো বুঝবে কি ইঞ্চি বুঝবে, তার মেমোরিতে তার সেটিংস এর মধ্যে এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায় না, ঠিক আছে? এই জন্য বললাম সবাই কিন্তু কি করে ওই যে ওইটাতে কাজ করে, হয়তো মিলিমিটার করে দিছে ওই যে 100 কে, তখন সে মিলিমিটার ধরে নিচ্ছে, কিন্তু কারণ ভ্যালু তো সে ভ্যালুই, আর 100 কে পাশে যদি মিলিমিটার লিখে দিই এটা ইঞ্চি না মিলিমিটার বুঝবো আমি। সাপোজ আমি এখানে লিখলাম এরকম যে 100, পাশে লিখে দিয়েছি এরকম, তাহলে এটা কি বুঝবেন আপনি? 100 মিলিমিটারে বুঝবেন। আর আমি যদি এভাবে লিখি কিছুই না, একটা ভ্যালু, তাই না? তো ওই যে বললাম অটোক্যাড বুঝে হচ্ছে ইঞ্চি, সরাসরি সে এতক্ষণ বুঝতেছিল ইঞ্চি, কিন্তু আমি তাকে এই সিম্বলটা না দিয়ে বলছি 100, তাহলে এটা একটা ভ্যালু বোঝাচ্ছে, এই ভ্যালুটা সে মিলিমিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, কিলোমিটার হইতে পারে। তো এইভাবে যদি কাজ করেন তাহলে হবে কি অ্যাকচুয়ালি আপনি 100 ইঞ্চিকে 100 মিলিমিটার দেখাইছেন, তাহলে 100 মিলিমিটার কিন্তু তার থেকে আরো কি অনেক ছোট হওয়ার কথা ছিল, কিন্তু সে রাখছেন কত বড় করে, তখন পেজে যখন প্রিন্টে যাবেন তখন স্কেল মিলবে না, ঠিক আছে? তো এত ক্রিটিক্যাল ব্যাপারে যাওয়ার দরকার নেই। আগে ওই যে বললাম আমি এটা প্রথমে দেখাই না লাস্টে দেখাই, তারপরও প্রথম যে জিনিসটা শেয়ার করলাম সেটা হচ্ছে যদি কখনো আপনি প্রথমে শুরুতে স্টার্ট করতে ইঞ্চি কম্প্যাটিবিলিটি করা দিয়ে শুরু করতে চান, তাহলে এখানে ক্লিক করে কোনটা নেবেন, একের ডট ডিডব্লিউটি, আর যদি মিলিমিটার দিয়ে শুরু করতে চান তখন একের আইএসও। এখন আপনি যদি বলেন যে না আমি তো কাজ করছি, অলরেডি কাজ করে ফেলছি, তাই না, অলরেডি কোথায় কাজ করে ফেলছি, এই যে ইঞ্চি এটা কম্প্যাটিবিলিটি এটাতেই কাজ করে ফেলছি, পরবর্তীতে আমাদের মিলিমিটারে কনভার্ট করা দরকার, তখন আমরা এই কমান্ডটি ইউজ করে এটাকে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? আপাতত এতটুকু বেসিক মাথায় রাখবেন যে আপনি ইউএন লিখে এন্টার করে এখানে এসে যদি চেঞ্জ করে দেন তাহলে অটোক্যাডে অটোমেটিক এটা চেঞ্জ হয় না, এটাকে চেঞ্জ করার জন্য একটা কমান্ড ইউজ করতে হয়, ঠিক আছে? তো এটা আরো অনেক পরের কথাবার্তা, আপাতত এতটুকু মনে রাখেন। যদি কখনো আপনি এখন শুরু করছেন ড্রয়িং শুরু করবেন মিলিমিটারে, তাহলে কোনটা দিয়ে ওপেন করবেন, টেমপ্লেট ফাইল কোনটা, একের আইএসও, ঠিক আছে? এটা অটোক্যাড আমিও বানায় রাখতে পারবো যে টেমপ্লেট, আমরা লাস্ট ক্লাসে গিয়ে টেমপ্লেট আপনি বানাবেন, এরা তো দুইটা বানাইছে তাই না, অনেকগুলো টেমপ্লেট বানাইছে, আমরা লাস্ট ক্লাসে গিয়ে শিখবো আপনি আপনার নাম দিয়ে টেমপ্লেট বানাবেন, ঠিক আছে? কারণ আপনি তো এদের টেমপ্লেটে অনলি কিছু জিনিস সেটিংস করা আছে, আমরা যে সেট টেমপ্লেটটা বানাবো সেটাতে সবকিছু সেট করা থাকবে। সবকিছু সেট করা বলতে কি, একটা অটোক্যাডে কাজ করতে হলে আমাকে অনেক কিছু লাগবে, ইউনিটটা একটা নরমাল জিনিস, এখানে লেয়ার লাগবে, তারপরে আমাদের ডাইমেনশন স্টাইল লাগবে, টেক্সট স্টাইল লাগবে, তারপরে লিডার স্টাইল লাগবে, টেবিল স্টাইল লাগবে, অনেক ধরনের কি করতে হবে সিস্টেম আপনাকে বানাইতে হবে। এই টেমপ্লেট গুলোতে সেগুলো বানানো নাই, যেমন এখানে লেয়ার কয়টা আছে, একটা, যে এখানে ক্লিক করলে দেখবেন জিরো নামের একটা অপশন আছে শুধু, ঠিক আছে? আমি যদি যে অ্যানোটেট ট্যাবে আসি, আমি একটু দেখা দিচ্ছি এগুলো, যে এটা হচ্ছে টেক্সট স্টাইল, এতে ক্লিক করলে দেখবেন দুইটা আছে। তো আপনাকে কাজ করতে গিয়ে যখন দেখবেন আমরা যখন কাজ করব বিভিন্ন ফাইলে, তখন আমি একটা প্রজেক্টের ফাইল দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যখন এরকম কাজ করব আস্তে আস্তে, এখানে আমাদেরকে অনেক কিছু সেট করে রাখতে হবে। এখন প্রত্যেকটা প্রজেক্টে কি আমরা এগুলো নতুন করে করে সেট করব, নতুন করে করে আমরা সেট করি না, একবার এই যে এখানে দেখেন অনেকগুলো এখন বানানো আছে তাই না, এর থেকে আরো বেশি লেয়ার বানানো থাকতে পারে। এখানে যদি খেয়াল করেন, এখানে ক্লিক করলে দেখবেন ওখানে দুইটা ছিল, এখানে আরো অনেকগুলো কি বানানো আছে, এর থেকে আরো বেশি টেক্সট স্টাইল হইতে পারে। তো
তো আমরা করি কি, আমরা একটা এই জিনিসগুলো একবার বানাই ফেলবো, লাস্টে গিয়ে এটাকে আমাদের নাম দিয়ে একটা টেমপ্লেট বানাই ফেলবো। ওই টেমপ্লেটটা আপনি কি করবেন, আজীবন ইউজ করবেন। তাহলে আপনাকে আর বারবার কি করতে হবে না, এই জিনিসগুলা বানাইতে হয় না আর কি। ঠিক আছে, তো আমি যেহেতু প্রথম শুরু করছি, আমরা শুরু করতে বলছি কি, তাইলে আপাতত আমরা এতটুক জানি যে আমরা যখন ইঞ্চিতে কাজ করার জন্য কোন একটা ফাইল ওপেন করব নিউতে, তখন ওপেন করবো .dwt কে, আর মিলিমিটারে কাজ করতে হলে কাকে ওপেন করবো, ISO এটাকে ওপেন করবে। ঠিক আছে, পরবর্তীতে আমরা আমাদের মতো করে মিলিমিটারের জন্য একটা, মিটারের জন্য একটা, সেন্টিমিটারের জন্য একটা, ইঞ্চির জন্য একটা আমরা নিজেরাই কি করব, বানায় রাখবো, টেমপ্লেট ফাইল বানায় রাখবো। তাহলে ওটাতে আপনি কাজ করলে আপনাকে আর কি করতে হবে না, এই জিনিসগুলো বারবার সেট করতে হবে না। ক্লিয়ার? তাহলে এটা এটা এই জন্য আমি এখানে আসছি যে ইউএন লিখে এন্টার করলে এখানে চেঞ্জ করে দিলে চেঞ্জ হয় কিনা, এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না। এটা আমরা দেখবো যখন আমরা ডাইমেনশন চেক করবো, তখন এটা বুঝতে পারবেন। আপাতত আমি অত ডিটেইলস এদিকে যাচ্ছি না। ঠিক আছে, তাহলে এটা যেটা আমরা ওপেন করছিলাম, এগুলো আমি একটু ক্লোজ করে, সবগুলা ক্লোজ করে দিই আপাতত, আবার প্রথম থেকে শুরু করে, কারণ কোনটাতে কোন ইউনিট আছে আমি এখন আমার তো মনে নাই, তাই না? তাহলে আমি প্রথমে এখান থেকে এসে নিউ ড্রপ ডাউনে ক্লিক করে .dwt এটাকে ওপেন করি। ঠিক আছে, এটাকে ওপেন করলাম, তার মানে এটাতে আমার ইঞ্চি কম্প্যাটিবিলিটি করা আছে। ওকে, বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এখন নেক্সটে আমরা এখন কিছু ইন্টারফেস আর ইউনিট নিয়ে আমি পরে কথাবার্তা বলতেছি, কিছু ইন্টারফেসের সেটিংস নিয়ে কথাবার্তা বলি আর কি। ঠিক আছে, আচ্ছা, তবে আমরা ইউনিটের ব্যাপারটা একটু ক্লোজ করতে পারি। এখন এখানে আমরা যদি খেয়াল করেন, আমাদের ইন্টারফেসটা যেভাবে আছে, অ্যাকচুয়ালি আমরা কাজ করার সময় এই জিনিসটাকে কিছু জিনিস আমাদের সুবিধা মতো চেঞ্জ করতে হয়। আপনারা দেখবেন আপনাদের সাথে আমার স্ক্রিনটা এখন হয়তো মিলতেছে না, তাই না? এখানে পাশে, ডানে, বামে কিছু জিনিস থাকতে পারে, অথবা নাও থাকতে পারে, নিচে একটু বেশি থাকতে পারে, উপরে একটু বেশি থাকতে পারে, কিছু জিনিস আছে আর কি। সেই জিনিসগুলা কি কি, কেমনে আনবো, কি কোনটা আমরা বাদ দিব, সেটা আমি একটু দেখাই। ঠিক আছে, এখন থেকে আপনারা আমার সাথে সাথে করতে পারেন। ওকে, প্রথম যে জিনিসটা আমি সাধারণত শেয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে আমরা যে কাজ করতেছি, এখানে এই মাউস, আমার দেখেন মাউস যখন উপর আসতেছে, মাউসের কাজটা একরকম হয়ে যাচ্ছে, নিচে একরকম হচ্ছে, তাই না? এই যে এই জায়গাটাকে আমরা বলি মডেল স্পেস, যেখানে গ্রিডের মতো কিছু দেখা যাচ্ছে। আপনাদের হয়তো গ্রিড দেখা যাচ্ছে না, এটাও হইতে পারে, তাই না? এখানে কিছু সাদা সাদা দাগ দেখা যাচ্ছে না, আপনাদেরকে দেখা যাচ্ছে? দেখা যাইতে পারে, নতুন ফাইল ওপেন করলে সাধারণত থাকে। তো এই যে আমাদের যে স্ক্রিনটা আছে, যেখানে আমরা ড্রয়িং করব, সেটার কালারটা একদম পিওর ব্ল্যাক হয়ে নাই। পিওর ব্ল্যাক হলে সুবিধা কি, যদি আমার এই যে ড্রয়িং স্পেস বা মডেল স্পেস বা সেটা যদি একদম পিওর ব্ল্যাক হয়, আপনি অনেকক্ষণ ধরে কাজ করবেন অটোক্যাডে, তাহলে আপনার চোখের উপর প্রেসার পড়বে কম। ঠিক আছে, এই অবস্থায় যদি আমি কাজ করি, এখানে একটু গ্রেস কালার আছে আমার এটাতে, অনেকক্ষণ তাকায় থাকলে আপনার কি আসবে, চোখে একটা ক্লান্তি আসবে। এখন যদি এটা পিওর ব্ল্যাক থাকে, আপনার সেই ক্লান্তিটা আরো কি কম আসবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে টার্গেট, সেটা হচ্ছে আমাদের এই যে মডেল স্পেসের, যেখানে আমরা ড্রয়িং করব, সেই স্পেসের কালারটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করব। ওকে, তো সেটার জন্য আমাদের কাজটা হবে হচ্ছে অপশনসের শর্টকাট হচ্ছে ওপি। তো এটা মনে রাখতে পারেন, এটা আরো অনেক ভাবে অ্যাক্সেস করা যায়, আমি ওদিকে যাচ্ছি না। অপশনসের শর্টকাট কি, ওপি। আপনি অপশনস পুরা না লিখে ওপি লিখে এন্টার করলে কি একটা ডায়লগ বক্স চলে আসবে। আসছে না এটা? এই অপশন, এটা মনে রাখতে পারেন। অপশনসটা আমরা অন্য অনেক ভাবে আসতে পারে, আমি একটা পদ্ধতিকে মাথায় রাখতেছি, তাহলে আপনারা এটা নোট ডাউনও করে রাখতে পারেন, বাসায় গিয়ে লিখে রাখবেন। যে যেমন ইউনিটসের শর্টকাট ইউএন, অপশনসের শর্টকাট ওপি, একটা ডায়েরিতে আস্তে আস্তে নোট করতে পারেন। তাহলে আমি শর্টকাটের একটা লিস্ট দিয়ে দিব, তারপরে যেগুলো ইউজ হচ্ছে সেগুলো আপনি যদি আস্তে আস্তে নোট ডাউন করে রাখেন, তাহলে কি হবে, মুখস্থ থাকবে আর কি। কখনো ভুলে গেলে এটা কি দেখে ইয়া করতে পারবেন। আচ্ছা, অপশনসে আসার পরে এখানে অনেকগুলো সেটিংস আছে, তো সব সেটিংস আমাদের চেঞ্জ করতে হবে না, আমরা যেগুলো দরকার শুধুমাত্র সেগুলোতে হাত দিব। ঠিক আছে, তো দ্বিতীয় অপশন দেখেন, দ্বিতীয় অপশনটা হচ্ছে ডিসপ্লে ফাইলস, তারপর ডিসপ্লে, ডিসপ্লে অপশনটাতে আসছেন। ডিসপ্লে অপশনে আসার পর খেয়াল করেন, এখানে অনেক সেটিংস, আপনারা কোনো সেটিংসে আপাতত চেঞ্জ করবেন না। হ্যাঁ, কি আচ্ছা আসে, আমরা কাজ করার সময় অটোক্যাডে, যদি আপনি খুব প্রফেশনাল হতে চান, অটোক্যাডে দুইটা হাত দুই জায়গায় থাকতে হবে। একটা হচ্ছে মাউস, হাতের মাউসে রাখতে হবে, মাউসের হাত কখনো ছাড়া যাবে না, মাউসটা কখনো কি করা যাবে না, ছাড়া যাবে না। কেন, মাউস দিয়ে আমরা ম্যাক্সিমাম কাজ ইজিলি অ্যাক্সেস করতে পারবো, সেজন্য মাউস কখনো কি করবেন না, ছাড়বেন না।
আর আরেক হাত দিয়ে টাইপ করা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তার মানে এখানে আমরা টাইপ করার জন্য ওই হাত ছেড়ে আবার টাইপ করবো সেটা না, টাইপ করবো এক হাতেই, যেখানে আপনি, কারণ আমাদের করতে হবে খুব অল্প, ও পি সি ডি এরকম কিছু একটা দুইটা ওয়ার্ড, ঠিক আছে? অ্যালফাবেট আমরা ইয়ে করতে হয়, সেজন্য মাউস কখনো কি করা যাবে না, ছাড়া যাবে না। মাউসকে খুব জেন্টল, খুব সুন্দর করে একটু হাত উপরের দিকে এনে দুইটা ফিঙ্গার দুইটা ইয়াতে রাখবেন, ক্লিকে, এগুলাকে মাউসের লেফট ক্লিক রাইট ক্লিক বলে, তাই না? তাহলে এ খুব সিম্পলি উপরে রাখবেন এবং খুব স্মুথলি যাতে আপনি মুভ করতে পারেন, ঠিক আছে? খুব স্মুথ, আমরা খুব নরমালি একদম খুব শক্ত করে চেপে ধরারও দরকার নেই আর কি, ঠিক আছে? খুব স্মুথলি যাতে মুভ করতে পারে। ওকে, তাহলে আমরা এই যে ডিসপ্লে অপশন আসছেন, হ্যাঁ কিছু বলবেন কি? আচ্ছা আসছে, এই যে আপনি এখানে দেখেন, এই যে এখানে উপরে দেখেন ফাইল, ডিসপ্লে, ওপেন, সেভ, এই শব্দগুলো আছে না? হ্যাঁ, এই যে ডিসপ্লে অপশন আসবে, আপনি অন্য জায়গায় আছেন আর কি, আপনি হয়তো সিলেকশন আছেন, উপরে ট্যাব আছে কতগুলা, তাই না? আপনি বলছি ওপি অপশনস আসার পর অপশনসে অনেকগুলা ট্যাব আছে, এই ট্যাবের মধ্যে সেকেন্ড অপশন যেটা ডিসপ্লে, এই অপশনটাতে আসবে। ক্লিয়ার? আসার পর এখানে প্রথম যে অপশনটা আছে উইন্ডোজ এলিমেন্ট, এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ না, এই উইন্ডোজ এলিমেন্টটা একটু চেঞ্জ করে আমরা দেখতে পারি কি চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে দুইটা অপশন, কালার থিমে একটা আছে ডার্ক, একটা হচ্ছে কি লাইট। এই যে লাইটে ক্লিক করেন, লাইট চেঞ্জ করে দেখি আর কি, কালার থিম, এটা উইন্ডোজ এলিমেন্ট, কোনো চেঞ্জ আমি হয় নাই। চেঞ্জ হওয়ার জন্য নিচে দেখেন অ্যাপ্লাই বাটন আছে একটা, যে নিচে অ্যাপ্লাই বাটন আছে না, অ্যাপ্লাইতে ক্লিক করেন, দেখবেন কিছু চেঞ্জ আসবে। কোথায় চেঞ্জ আসছে? যে আমার উপরে এবং নিচের কালারটা কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে, মানে এটা লাইট থিম হয়ে গেছে আর কি। তো এটা আমাদের এত বেশি, অনেকে এটা থাকে এরকম করে রাখে, তো আমরা এটাকে ডাকই রাখি, সমস্যা নেই, কারণ যত ডাক থাকবে তত আপনার কাজ করতে সুবিধা হবে। ওকে, তাহলে এটা আমাদের তেমন গুরুত্বপূর্ণ কিছু না। অ্যাপ্লাই দিয়ে আমি আবার ব্যাক করলাম। আমরা যে জিনিসটা চেঞ্জ করতে চাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে যেখানে আমরা ড্রয়িং করব তার কালার, এই কালারটা চেঞ্জ করতে হলে এখানে আসতে হবে, এই কালারস অপশনে। আর কোনো কিছুতে আপনারা এখানে ক্লিক করার দরকার নাই, ঠিক আছে? কোনো কিছুতে আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে? যেভাবে আছে সেভাবে থাকলেই এনাফ আর কি। ঠিক আছে, তাহলে কালারসে ক্লিক করেন, করছেন? কালারসে ক্লিক করার পর আরেকটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে এখানে আপনি অটোক্যাডের এখানে যত ধরনের অপশন আছে ডিসপ্লেতে সবগুলোর কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমাদের চেঞ্জ করা দরকার শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড কালারটা, ঠিক আছে, যেটা মডেল স্পেস। এবং এটা এই যে দেখেন এখানে লেখা আছে কনটেক্সট, কনটেক্সটের প্রথম অপশনটা হচ্ছে কি 2D মডেল স্পেস, এটাই সিলেক্টেড আছে এখন, ঠিক আছে? এরপরে 2D মডেল স্পেসের মধ্যে অনেকগুলো অপশন আছে, দেখেন ইন্টারফেস এলিমেন্ট, এই যে প্রথম থেকে শুরু করলে অনেকগুলা। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আমরা যেটা চেঞ্জ করার কথা বলতেছি। তাহলে এই যে 2D মডেল স্পেসে অনেকগুলো অপশন আছে, এগুলো সব আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র একটা জিনিস আমরা চেঞ্জ করবো, সেটা হচ্ছে কি ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড। তাহলে এই যে 2D মডেল স্পেস সিলেক্টেড আছে, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড আছে। আমার এখানে ডিফল্ট অবস্থায় কালার আছে, এটা একটা কালার কোড দেখা যাচ্ছে 33, 40, 48, এই তিনটা কালার মিলে হয়তো এই কালারটা আসে আর কি, ঠিক আছে? আপনাদের কি আছে? ব্ল্যাক আছে। কেন? হয়তো তারা আগে থেকে, ওই যে বললাম আগে থেকে যারা কাজ করছে তারা সিলেক্ট করছে। তাহলে আপনাকে ব্ল্যাক করার জন্য কি করতে হবে? যে ড্রপ ডাউনে এখানে দেখবেন 2D মডেল স্পেস সিলেক্টেড, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড, তারপরে যে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে কালার, এই যে ব্ল্যাক অপশনটা আসছে, ঠিক আছে? ব্ল্যাকে দিলে, আমি যখন ব্ল্যাক দিয়েছি দেখেন এখন একটু চেঞ্জ দেখা যাচ্ছে এখানে প্রিভিউতে। এটার কালার আর এটার কালার মধ্যে অনেক ডিফারেন্স না? আমার এখানে কালার আর এখানে কালার মধ্যে অনেক ডিফারেন্স, তাই না? আগে ছিল কোনটা? এটা 33, 40, 48, এটা। এখন আমি করে দিচ্ছি কি পিওর ব্ল্যাক। এখন কেউ যদি বলেন যে আমি হোয়াইট করতে চাই, তাহলে এখানে ক্লিক করে হোয়াইট করবেন। অনেকে হোয়াইট করে, দেখবেন অনেকের স্ক্রিনটা হোয়াইট থাকে, ওই যে প্রিন্ট করার সময় যাতে তার বুঝতে সুবিধা হয় কালার কোন কালারটা। আমরা আসবো আস্তে আস্তে কালারের ব্যাপারগুলো। কালার প্রিন্ট দিলে তখন যদি আপনি কোন কালারটা প্রিন্টে ভালো আসবে সেটা কিভাবে বুঝবেন? ব্ল্যাকে হইলে তো আমরা ব্ল্যাকে যে কালারটা খুব ভালো দেখা যায়, হোয়াইটে সেটা কি সবচেয়ে ঝাপসা হয়ে যেতে পারে। সেজন্য অনেকে কি করে, ওই কালার প্রিন্ট করার জন্য, কাজ করার জন্য এটা ইউজ করে থাকে। তো আমরা সেটা করব না, কারণ আমরা প্রিন্টের জন্য অন্য কিছু ইউজ করব, ঠিক আছে? তো সেজন্য এখানে আমরা ব্ল্যাকই রাখবো, এবং ব্ল্যাক রাখাটাই ওয়াইজ। যত বেশি ব্ল্যাক থাকবে তত বেশি আপনার চোখের উপর প্রেসার কি করবে, কম পড়বে। ওকে, তো এই একটা জিনিস চেঞ্জ করলে হবে, আপনার আর অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখানে একটা শব্দ দেখেন লেখা আছে ক্রস হেয়ার, সেকেন্ড অপশনটা, তাই না? ক্রস হেয়ারস, এই ক্রস হেয়ারটা আমরা কি জিনিস একটু শিখি, দেখি আগে। এই ব্ল্যাক করার পর অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিব, ঠিক আছে? অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিলাম, ঠিক আছে? ক্লোজ দিলাম, ওকে দিলাম। এখন আমার স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে গেছে, আর সাধারণত যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো গ্রে।
এগুলো আমরা অফ করবো, এগুলো তো আমরা পরে আসি। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করবো আমরা বুঝতে পারছি তো। অপশনসে যাবো, অপশনস থেকে ডিসপ্লেতে যাবো, ডিসপ্লে থেকে কালারসে যাবো, তারপর 2D মডেল স্পেসে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবো। ওকে, আচ্ছা এখন আমি একটা শব্দ বলছি ক্রস শেয়ার। এই ক্রস শেয়ারটা কি? দেখেন আমরা যখন মাউসটা এই যে ড্রয়িং মডেল স্পেসে রাখতেছি, যেখানে আমরা ড্রয়িং করবো এটাকে আমরা বলতেছি মডেল স্পেস। ঠিক আছে, মডেল স্পেস। তো এই মডেল স্পেসে আমার মাউসটা থাকা অবস্থায় মাউসটা কি দেখা যাচ্ছে? মাউসে 4টা লাইন দেখা যাচ্ছে, তাই না? এই 4টা লাইনকে বলে ক্রস হেয়ার। ঠিক আছে, আর এই যে মাঝখানে একটা বক্স দেখা যাচ্ছে না, এই বক্সটাকে বলে পিক বক্স। পিক বক্স, পিক, এটা কিন্তু কাজ আছে। পিক বক্সটা কি দেখেন, আমি যখন মাউসটা আমি এখানে আমাদের হোম ট্যাবে থাকা অবস্থায় ড্র টুলবার, মডিফাই টুলবার, এগুলো টুলবার দেখা যাচ্ছে, তাই না? আমি যখন এই যে ড্র টুলবারের কোন একটা কমান্ডে ক্লিক করতেছি, লাইন কমান্ডের শর্টকাট এল, আমরা এল লিখে এন্টার করতে পারবো আর কি। ঠিক আছে, আমি জাস্ট ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করলাম, আমার মাউসটা যখন এখানে আসছে, আমার কি হয়ে গেছে? এখন পিক বক্স আছে? পিক বক্সটা নাই, শুধুমাত্র ক্রস হেয়ারটা আছে। ঠিক আছে, এই যে আমরা যখন নতুন করে কোনো কিছু ড্র করব, তখন আমাদের মাউসের ইয়াটা শুধুমাত্র ক্রস হেয়ার থাকবে। ঠিক আছে, আর যখন আমি এই যে মডিফাই টুলবারে আসবো, মডিফাই টুলবারে যে মডিফাই, যে কোনো একটা কমান্ডে ক্লিক করলাম, এখন কি আছে? শুধুমাত্র পিক বক্সটা আছে। এই পিক বক্সটাকে বলে আমরা সিলেকশন বক্স। সিলেক্ট করার জন্য কোন অবজেক্টকে কি করব? সিলেক্ট করার জন্য, যে অবজেক্ট সিলেক্ট অবজেক্ট। তাহলে আমরা মডিফাই মানে কি? পরিবর্তন করা। অলরেডি যাকে বানাইছি তাকে পরিবর্তন করব। তাহলে যখন মডিফাই করতে যাব, তাহলে কাকে মডিফাই করব? তাকে সিলেক্ট করতে হবে না? এই জন্য এই পিক বক্সটা হচ্ছে সিলেকশন বক্স বলি আমরা, সিলেক্ট করার জন্য অপশন। এই পিক বক্সটা এখন অনেক ডিফল্ট অবস্থা অনেক ছোট থাকে, আপনাদের ওখানে দেখবেন একটু বড় দেখা যাচ্ছে, তাই না? আমার মতো ছোট না, ডিফল্ট অবস্থা কিন্তু এটা অনেক ছোট থাকে। ওদের ওখানে ওরা চেঞ্জ করছে এটা। তাহলে চেঞ্জ করব কিভাবে সেটা এখন আমরা দেখবো। দুইটা জিনিস, একটা হচ্ছে ক্রস হেয়ারকে দেখবেন অনেকে যারা প্রফেশনাল কাজ করে, এই লাইনগুলো অনেক লম্বা লম্বা দেখা যায়, এরকম করে লম্বা লম্বা দেখা যায়। ঠিক আছে, একটু প্রফেশনাল দেখানোর জন্য, তার কোনো বেনিফিট নাই। কিন্তু পিক বক্সটা বড় করলে কি আছে? বেনিফিট আছে। ঠিক আছে, আমি দুইটাকে বড় ছোট কিভাবে করবেন প্রথম ক্লাসে একটু দেখাই দিই আর কি। তাহলে আবার সবাই চলে আসে অপশনসে, ওপি লিখে এন্টার করেন। করছেন? হ্যাঁ, এখন আসবো হচ্ছে এই যে আমরা ডিসপ্লেতে আছি, ডিসপ্লেতে থাকা অবস্থায় এখানে এই যে এই অপশনে দেখেন পাশে ক্রস হেয়ার সাইজ। ঠিক আছে, এটা যদি আমি এখন বড় করে দিই, একদম 100 করে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, দেখেন আমার এটা কি লম্বা হয়ে দেখা যাচ্ছে, তাই না? তো এটার কোনো তেমন বেনিফিট নাই। এটা হয়তো শুধুমাত্র এতটুকুতে ইউজ করতে পারে, কোন একটা সাপোজ আমার এখানে একটা লাইন আছে, এদিকে একটা লাইন আছে, এই দুইটা 90 ডিগ্রিতে আছে কিনা, বা এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, তারা সোজাসুজি আছে কিনা, জাস্ট এটা দিয়ে আমরা কি করে দিতে পারি, একটু করে চেক করতে পারি। এটা তেমন কোনো প্রফেশনাল বেনিফিট নাই। তো আপাতত আপনি এটা যদি লম্বা থাকে, আপনি ড্রয়িং করতে আপনার জন্য অসুবিধা হতে পারে, কোনটা লাইন আর কোনটা ক্রস হেয়ার এটার মধ্যে আপনার বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমি আপাতত এটাকে ছোট করে দিই। এটা তেমন কোনো বেনিফিট নাই। ঠিক আছে, আচ্ছা এটা ছোট। অনেকে যে প্রফেশনাল দেখানোর জন্য একটু কি এটা নাড়াচাড়া করলে একটু ইয়া দেখা যায়, সেজন্য করে, অথবা কিছু জিনিস সে বেনিফিট পায় আর কি। আর চাইলে এটা কালার চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। যে কালার এসে এই যে আমরা যেখানে আগে আসছিলাম 2D মডেল স্পেস, এই যে ক্রস হেয়ারের কালারটা হোয়াইট আছে, ব্ল্যাক এর উপর হোয়াইট দেখা যায়, হোয়াইটের উপর ব্ল্যাক দেখা যায়, কি নরমালি এটাই হয়। আপনি যদি এখানে কালার চেঞ্জ করে দেন, যে তাকে আমি করে দিলাম সায়ান কালার, জাস্ট চেঞ্জ একটু দেখাচ্ছি আর কি, অ্যাপ্লাই এন্ড ওকে, আমার এটা কালার কি সায়ান কালার চেঞ্জ হয়ে গেছে। এটার তেমন বেনিফিট নেই, তাই না? কালার এটার সায়ান কালার হইলেও যা, হোয়াইট কালার হইলে যা, ব্ল্যাক কালার হইলেও তা, এটা তেমন আমাদের ইফেক্টিভ কিছু না। আচ্ছা, যে জিনিসটা আমরা বলছিলাম, পিক বক্সটা আমার বড় করা দরকার, তাই না? পিক বক্সটা আপনাদের দেখবেন অনেকের, এটা আপনি বাসায় গেছেন দেখবেন অনেক ছোট হলে অসুবিধা কি একটু দেখাই আমি। সাপোজ আমি একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে, এখন আমি বললাম এটা সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করতে হলে ওই যে বক্সটা এটার উপর না আসা পর্যন্ত আপনি ক্লিক করতে পারবেন না, বাইরে ক্লিক করলে তো লাভ নাই, তাই না? এটার উপর যত কাছা আসবেন তারপর ক্লিক করলে সিলেক্ট করে। ঠিক আছে, তাহলে বক্সটা যত বড় হবে এটার কাজ তত কি আমার জন্য সিলেক্ট করা কি হবে, সুবিধা হবে। সেজন্য আমরা পিক বক্সটাকে বড় করার কথা বলছি। তাহলে পিক বক্সকে বড় করার জন্য কোথায় আসতে হবে? ওপি লিখে এন্টার করেন, অপশনসে, ঠিক সেম লোকেশন, অপশনসে আসেন। আসার পর এই যে একদম শেষের দিকে যে অপশনটা আছে সিলেকশন ট্যাবটাতে আসেন। মানে এতক্ষণ আমরা ডিসপ্লে ট্যাবে ছিলাম, এখন আসছে সিলেকশন ট্যাবে।
এই সিলেকশন ট্যাবে আসার পর দেখেন যে লেখা আছে পিক বক্স, ঠিক আছে? শুধুমাত্র এখানেই কাজ করবেন, অন্য কোনো কিছু আবার ক্লিক করবেন না। অন্য কোনো কিছু ক্লিক করলে দেখবেন আমি যা বলতেছি আপনার ওখানে ভাবে কাজ করতেছে না, ঠিক আছে? অন্য কোনো কিছু চেঞ্জ করবেন না, ঠিক আছে না? তাহলে এই যে পিক বক্স, এটা যে অবস্থায় আছে তার থেকে একটু মোটামুটি বড় করবেন, এমন না যে একদম বড় করে দিবেন, ঠিক আছে? বেশি বড় করলেও কি হবে, অসুবিধা আছে। অসুবিধা কি হইতে পারে আমি একটু দেখাই, যাতে বড় না করেন আর কি। সাপোজ এখানে একটা, যে দেখেন আমার এখন বড় হয়ে আছে, এখন আমি এখানে আরেকটা সার্কেল ড্র করলাম সাপোজ, ঠিক আছে? এখন আমি যখন এই যে বক্সটা বড়, তাই না, এখন কোনটাকে আমি সিলেক্ট করব সেটা নিয়ে আমার কি হবে, কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? বেশি বড় হইলে আর কি। যখন আমরা কাজ করবো তখন খুব কাছাকাছি কাজ করবো, ছোট ছোট অবজেক্ট নিয়ে কাজ করবো। তাহলে এখন এটা স্ট্যান্ডার্ড সাইজ না, এটা হচ্ছে আপনি কতটুকুতে কমফোর্ট ফিল করতেছেন, ঠিক আছে? আপনি যদি বেশি বড় করে দেন, এই যে বললাম এই অসুবিধা, তখন আপনাকে কি করতে হবে, যে বড় করলে অসুবিধা নেই, আমি যখন জুম করবো তারপর সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? আস্তে আস্তে এটা প্রফেশন। আমি যে বললাম যে ছোট থাকলে একটু অসুবিধা, কারণ আপনার তখন সিলেক্ট করতে কি প্রথম সিলেক্ট করতে অসুবিধা হবে আর কি। পরবর্তীতে যখন কাজ করবেন তখন আপনি এই যে জুম করবো, আমি জুমের ব্যাপারটা নিয়ে আসতেছি পরে, ঠিক আছে? তাহলে কি করব, ওপি লিখে এন্টার করলাম, কোথায় আসতে হবে, সিলেকশনে এসে এটাকে আমরা একটু মোটামুটি সাইজে করে দিলাম, ঠিক আছে? কোনো কারণে যদি প্রবলেম ফেস করেন, ছোট করা দরকার ছোট করবেন, বড় করা দরকার হলে বড় করবেন, ঠিক আছে? এটা কোনো স্ট্যান্ডার্ড বলতে কিছু নাই, ঠিক আছে? কারণ যারা অনেক ছোট ছোট ড্রয়িং করবে, একদম খুব মাইনর ইয়াগুলা, তাদের জন্য এটা ছোট থাকাই ভালো। কেন, কাছাকাছি অবজেক্ট থাকবে। আপনি বড় বড় ড্রয়িং করতেছেন, ওর ক্ষেত্রে যেমন 20 ফিট 5 ইঞ্চি 10 ইঞ্চি, সেক্ষেত্রে আমার একটু বড় থাকলে কি এত বেশি অসুবিধা হয় না, কিন্তু আমি একটু মাঝারি সাইজে রাখলাম আর কি, ঠিক আছে? মোটামুটি মিডিয়াম সাইজ করে রাখলাম, ঠিক আছে? আর কোনো কিছু এখানে কোনো চেঞ্জ করা দরকার পড়বে না। এতটুকু তো বুঝছেন নাকি? তাহলে ডিসপ্লেতে এসে আপনার কালারের ব্যাপারটা, সিলেকশনে এসে পিক বক্সের ব্যাপারটা, ওকে? নেক্সট যে অপশনটা আপনি প্রথমে ইনস্টল করার পর একটু সেটিং করে নিতে পারেন, সেটা হচ্ছে ওপেন এন্ড সেভ ট্যাবে আসেন। হ্যাঁ, ওপেন এন্ড সেভেও আমরা একটা জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে দেখেন আমার ওপেন এন্ড সেভে যখন আমরা ফাইলকে সেভ করব, সেভে যে এখানে আমার লেখা আছে অটোক্যাড 2018 ড্রয়িং, আপনার ওখানে কত লেখা আছে, 7। কেন, কারণ ওটা চেঞ্জ করছে, আমরা চেঞ্জ করব। দেন এটা আমার এখানে যেহেতু আমি এখন ডিফল্ট সেটিংস আছে, তাই না, আমি কোনো কিছু সেট করি নাই, তাহলে ডিফল্ট সেটিং এটা আমি কাজ করতেছি, আমার ভার্সন কত 22, আর এখানে দেখা আছে কত 18। এখন আপনি যদি 26 ইউজ করেন তখন ওখানে লেখা থাকতে পারে হয়তো 22 বা 23 এখানে, ঠিক আছে? এটা কি মিন করে, যখন আমরা যখন কাজ করব, ফাইলটা সেভ করব না, ফাইলটা যখন সেভ করব, এই ফাইলটা যদি আপনি কি করছেন, আপনার বন্ধুকে পাঠিয়ে দিচ্ছেন, একই ফাইল আপনি কাজ করছেন 22-এ, এই ফাইলটা পাঠাইছেন আপনার বন্ধুকে, তার কাছে অটোক্যাড আছে 2015, অটোক্যাড ভার্সন কত আছে 2015, আর এটা আপনি কাজ করছেন কোথাতে 22-এ, আর এটা সেভ হচ্ছে কোন কোন কম্প্যাটিবিলিটিতে 18-তে। তাহলে এইটা মিন করতেছে কি 18 পর্যন্ত ভার্সন থেকে শুরু করে উপরের ভার্সনে আপনার ফাইলটা রান করবে, 18-এর নিচের কোন ভার্সনে আপনার এই ফাইলটা কি হবে না, রান করবে না, ঠিক আছে? কারণ আপার ভার্সন গুলা লোয়ার ভার্সনে রান করে না, লোয়ার ভার্সন গুলো অটোমেটিক আপার ভার্সনে কি হবে, অটোমেটিক রান করে। তাহলে এই প্রবলেমটা পরে অনেকে, আপনি একটা কাজ করছেন, একজনকে পাঠাচ্ছেন, তার কাছে আছে অটোক্যাড 7, এখন সে তো আর ওপেন করতে পারতেছে না, ঠিক আছে? তো সেজন্য আমরা যখনই অটোক্যাড ইনস্টল করি এই সেটিংসটা করে রাখতে বলি, যাতে বারবার আমাকে অটোক্যাড 7 করতে না হয়। দেখেন আমি একটু দেখাই, এটা ক্যান্সেল করি, ক্যান্সেল করে আমরা সেভ করার জন্য কি করি, কন্ট্রোল এস, কিবোর্ডের কন্ট্রোল সিটিআর লেখা আছে না কিবোর্ডে, এটা চেপে ধরে এস চাপলে কোন একটা ফাইল সেভ হয়, সেভ ড্রয়িং এর সেভ এর অপশন আসে, তাই না? যদি কোনো ফাইল আগে থেকে সেভ না হয়ে থাকে, সেভ করি না, আমরা তো এখনো কাজ করতেছি, এই ফাইলের সেটিং করতে কোনো কিছু সেভ করে নাই, অথবা এখানে আছে দেখেন এই যে উপরে, এগুলোকে বলে কুইক অ্যাক্সেস টুলবার, যেটা হচ্ছে সেভ, অথবা আপনি এখানে ক্লিক করলেও এই যে সেভ, সেভের শর্টকাট কি কন্ট্রোল প্লাস এস, কন্ট্রোল চেপে ধরে এস চাপতে হবে, ঠিক আছে? সিটিআরএল এটা চেপে ধরে এস। তাহলে আমি যদি এখন এই যে কন্ট্রোল এস চাপি, দেন আমার এখানে নিচে সেভ করার জন্য অপশন আসছে, যে ফাইল টাইপ কত আসছে 18, আপনাদের 7 আসছে, কেন ওই যে সেটিং করে দিয়েছে দেয়া আছে, তা আমার এখানে কত আসতেছে 18। আমি যদি আবার অন্য কোনো আরেকটা ফাইলে যাই তাও 18 আসবে। তাহলে এটা না হওয়ার জন্য আমরা কি করি, সাধারণত অটোক্যাড ইনস্টল করার সাথে সাথে প্রথম সেটিংসে এসে ওপি অপশনসে এসে এখানে আমরা এটা চেঞ্জ করে দিব, যাতে অনেক সময় আমরা ভুলে ওখানে কি 18টা 7 করতে ভুলে গেছি, তাইলে তো আবার কি হবে না,
ওপেন হবে না, সেজন্য এখানে করে দিবেন। মানে কি আমি যদি কন্ট্রোল এস দিই আমি চাইলে এখানেও করতে পারি, যে এখানে ফাইল টাইপ 7, যে এখানে অটোক্যাড 7 LT 7 ড্রয়িং, এই যে আমরা বলছিলাম .dwg, তাহলে dwg কিসের এক্সটেনশন? ক্যাট ফাইলের। তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এটা সেভ করার সময় dwg হিসেবে সেভ করতে হবে। এই যে নিচে লেখা আছে দেখছেন অটোক্যাড ড্রয়িং টেমপ্লেট dwt, তাহলে এটা হচ্ছে টেমপ্লেট ফাইল। ওই যে টেমপ্লেট বানাবো বলছিলাম না, তখন আমরা এটা দিয়ে সেভ করব, ঠিক আছে? তাহলে dwg হচ্ছে ক্যাট ফাইলের এক্সটেনশন, dwt হচ্ছে কিসের এক্সটেনশন? টেমপ্লেট ফাইলের এক্সটেনশন। আরো অনেক অপশন আছে, আমরা যদি ক্যাট ফাইলটাকে অন্য কোনো সফটওয়্যারে নিতে চাই তখন এটাকে ডিএক্সএফ করতে হয়, যেমন আমরা ইটেপসে নিয়ে যাই অনেক সময়, তাই না? তখন অন্য ভার্সনে অন্য করে করতে হয় আর কি। তাহলে আমরা সেভ করবো এটাতে। তাই এখানে যদি আমি চেঞ্জ করি প্রত্যেকবার আমাকে কি করতে হবে? এসে প্রত্যেকবার কি করতে হবে? চেঞ্জ করতে হবে। সেজন্য আমরা যদি একবারে বলে দিই এখানে এসে ওপি লিখে অপশনসে এসে ওপেন এন্ড সেভ এসে এই জায়গায় যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে কোনটা রাখবো? অটোক্যাড 7 LT মানে লাইট ভার্সন 2007 ড্রয়িং .dwg, এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এটা আপনাদের ওখানে করা আছে। তাই আপনার এখন থেকে আপনি যখন আপনার বাসায় ইনস্টল করবেন তাহলে এই সেটিংসটা করে নেবেন, ঠিক আছে? তাহলে কি করে দিলাম অটোক্যাড 7, কারণ বাংলাদেশে 7 এর নিচে আর ভার্সন কেউ ইউজ করে না সাধারণত, ঠিক আছে? তাহলে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, ঠিক আছে? তো এখন থেকে দেখেন আমি একটা নতুন ফাইল ওপেন করতেছি, যে প্লাস সাইনে এটাতে ক্লিক করে নিউ ফাইল ওপেন করলাম, এখন কন্ট্রোল এস দিলাম, দেন এখন অটোমেটিক কি চলে আসছে? আমার 7 এ চলে আসছে, ঠিক আছে? আমার আর কি করতে হবে না, এখানে চেঞ্জ করতে হবে না। আমি যদি আবার নতুন ফাইল ওপেন করে আবার কন্ট্রোল এস দিই, দেখবেন এখানে অটোমেটিক কত 7 ইস্যু করতেছে। কেন? আমি সেটিংস এটাকে বলে দিছি তুমি আমার কোন একটা নতুন ক্যাট ফাইলকে যখন সেভ করবা তখন অটোক্যাড 7 কম্প্যাটিবিলিটি করে সেভ করো, ক্লিয়ার? এই সেটিংসটা করে নেবেন। তাহলে অপশনস এর মধ্যে আমরা কি কি দেখলাম? প্রথম হচ্ছে ডিসপ্লেতে এসে কালারস এর ব্যাপার, কালার উইন্ডোজ এলিমেন্ট বললাম, কালারস এর কথা বললাম, কোয়ার্সার সাইজের কথা বললাম, তারপর ওপেন এন্ড সেভ এসে এটা চেঞ্জ করে দিতে বললাম। আর এখানে কোনো কিছু সেভ চেঞ্জ করবেন না, অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে থাকবে আর কি। এখানে দেখেন অটোক্যাডের একটা অপশন সেভটি রেখে দিয়েছে, অটোক্যাডে অটোমেটিক সেভ করে। আপনি যখন একটা ফাইলকে সেভ করবেন একবার, তখন পরবর্তীতে কাজ করতেছে অনেকে আমরা ভুলে যাই, কাজ করতে 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 এটা সেভ করতে ভুলে যায়, কন্ট্রোল এস দিতে ভুলে যায়, হঠাৎ করে আপনার পাওয়ার সাপ্লাই চলে গেছে, ল্যাপটপে সেটা প্রবলেম হয় না, পাওয়ার সাপ্লাই চলে গেছে, তাহলে ওই যে কাজ করছেন এটা কি হবে না? সেভ তো করেন নাই, সেভ থাকবে না। তো সেই কারণে অটোক্যাড এই অপশনটা রাখছে যে আপনি যদি ভুলেও কখনো সেভ না করেন, সে অটোমেটিক 10 মিনিট পর পর কি করবে? সেভ করবে, ঠিক আছে? তার মানে হয়তো আপনার 10 মিনিটের কাজটা থাকবে না। তো এখন আপনি কি করে দিতে পারেন? আপনি যদি বলেন যে আমি এটাকে 10 মিনিট না, তুমি 5 মিনিট পর পর সেভ করো, আমরা সেটা করে দিতে পারি, ঠিক আছে? এটা করলে একটা অসুবিধা আছে যে তাইলে 5 মিনিট পর পর সে কি করবে? সেভ করতে যাবে। এখন আপনার প্রসেসর যদি দুর্বল হয়, ল্যাপটপের র্যাম যদি কম থাকে, তাহলে সেভ করতে যে সময়টা লাগবে আপনাকে সে কি করে রাখবে? আপনি কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে? যেমন আমাদের এখানে র্যাম একটু ভালো, প্রসেসর ভালো, কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে? সেভ হয়ে যাচ্ছে। যদি পিসি দুর্বল হয় তাহলে 5 মিনিট পর পর সে যখন সেভ নিবে, যখন আপনি ফাইলে কাজ করবেন 20টা ড্রয়িং 40টা ড্রয়িং অনেক বড় ফাইল হয়ে গেছে, যখন সে সেভ নিবে তখন আপনাকে হয়তো 30 সেকেন্ড পর্যন্ত কি করে রাখবে? আপনি আর বসে থাকতে হবে, সে প্রসেসর দুর্বল হইলে আর কি। তো এটা একটা অসুবিধা আবার তখন ফিল করতে পারেন, তখন আপনি চাইলে কি করে দিতে পারেন? অটোমেটিক সেভটা অফ করে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা সাধারণত এটা রাখি আর কি, কোনো কারণে যদি বলেও যদি সেভ না হয়, যাতে কি না হয়, সবকিছু যাতে আবার ইয়ে না হয়ে যায় আর কি, ঠিক আছে? আপনি কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন চাইলে। তো এটা ডিফল্ট অবস্থায় দেয়াই থাকে, এটা চেঞ্জ না করলেও সমস্যা নেই, ওকে? এই হচ্ছে মোটামুটি আমাদের অপশনস এর মধ্যে এই জিনিসগুলো, আর কোনো কিছু আপনাকে চেঞ্জ করার দরকার পড়বে না, ঠিক আছে? দেখারও দরকার নাই। অনেক সময় হয় কি, কোন একটা চেঞ্জ করে দিয়েছে, আমি যেভাবে বলতেছি ওভাবে কাজ করতেছে না, ঠিক আছে? নর্মালি আমরা যেভাবে ডিফল্ট সেটিংস আছে সেই অনুযায়ী কাজগুলো করতেছি, তো অন্য কোনো কিছু আপনার চেঞ্জ করার দরকার নাই। যা চেঞ্জ করার পরে অ্যাপ্লাই দিবেন, ওকে দিয়ে বের হয়ে আসবে, ঠিক আছে? আমার এখন কসে আমার টিক বক্স অনেক বড়, আমি একটু ছোট করে দিয়ে আসি, মোটামুটি মাঝারি সাইজের রাখতে পারি। এই জিনিসটা আমাদের এখানে দেখা যাচ্ছে, এই যে হোম, ইনসার্ট, এগুলা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব আছে, ঠিক আছে? এখানে তাহলে প্রত্যেকটাতে আলাদা আলাদা ডট টুলবারও আছে। তো এর মধ্যে এই যে হোম, ইনসার্ট, এগুলাকে বলে হচ্ছে আমরা রিবন, ঠিক আছে? এই রিবনটা অনেক সময় এরকম হতে পারে, এখন যেভাবে আছে এভাবে দেখা যাচ্ছে না। কেন দেখা না যেতে পারে? দেখেন এখানে একটা অ্যারো আছে সবার, এই যে এখানে একটা অ্যারো আছে না, হ্যাঁ? রিবনের এখানে
এটাতে যদি ক্লিক করেন দেখবেন এই যে এখানে যদি ক্লিক করেন দেখবেন এটা ছোট হয়ে আসবে। এই যে আমার এগুলা ছোট হয়ে গেছে, এতক্ষণ ডট টুলবার সবকিছু দেখা যাচ্ছিল, এখন কি হয়ে গেছে এগুলা ছোট হয়েছে, আমার স্ক্রিন কি হয়ে গেছে বড় হয়েছে। আমরা কাজ করার সুবিধার্থে অনেক সময় স্ক্রিনকে বড় করার জন্য রিবনকে কি করতে পারি ছোট করে দিতে পারি, অথবা আপনার ছোট হয়ে গেছে তখন কিভাবে বড় করবেন সেটা আমরা এখন শিখতেছি। দেন আবার যদি ক্লিক করে আরো একটু ছোট হচ্ছে, এই যে এটা আরো ছোট হয়ে গেছে। আবার যদি এখনো কিন্তু উপরের দিকে আছে, এই যে অ্যারোটা বাম পাশের অ্যারোটা যতক্ষণ পর্যন্ত উপরের দিকে থাকবে ততক্ষণ পর্যন্ত সে উপরের দিকে যাবে, ঠিক আছে। ক্লিক করলাম দেন আরো ছোট হয়ে গেছে, দেখছেন। এখানে এখন হোমে ক্লিক করলে আমার এগুলা শো করবে, আবার মাউস নিয়ে আসলে তখন চলে যাবে। এখন আমার অ্যারোটা নিচের দিকে চলে আসছে, তাই না? এখন যদি ক্লিক করে আগের অবস্থানে ব্যাক করবে, ঠিক আছে। তার মানে এটাতে এই যে এখানে ক্লিক করে করে আপনি এটাকে ম্যাক্সিমাম মিনিমাইজ করতে পারেন, আবার একদম ইয়া করলে ব্যাকে চলে আসবে। আবার এরকম হইতে পারে অনেক সময় আপনি এখানে এসে যে হোম ইনসার্ট এগুলো আছে না, এগুলোর উপরে এসে কোনো কারণে আমি তো এখানে একটা একটা ক্লিক করতেছি, আপনি এসে কি করছেন দুইবার সাথে সাথে ক্লিক করে দিচ্ছেন, ডাবল ক্লিক, কি করছেন ডাবল ক্লিক, দুইবার ক্লিক করতেছি আমি কিন্তু, তাহলে কি হচ্ছে আস্তে আস্তে যে ছোট হচ্ছে। এতক্ষণ এইটা দিয়ে যেটা করতেছি না ডাবল ক্লিক দিয়েও সেটা হয় এটার উপরে, মানে যে ডাবল ক্লিক করতেছে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, আবার ডাবল ক্লিক করলাম বড় হয়ে গেছে, ঠিক আছে। এটার কারণেও হইতে পারে যে আপনি বলতে পারেন যে আমি তো এখানে ক্লিক করি নাই তারপরে ছোট হয়ে গেল কেন, তাই না? তো এখানে ডাবল ক্লিক করলে অনেক সময় কি হয় এটা মিনিমাইজ হয় আর কি। তো কোনো কারণে এই রিবন গুলা যদি এরকম ছোট ছোট হয়ে যায় তাহলে আপনার কি কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। আপনি এটার এই যে হোম ইনসার্ট এগুলা নামগুলোর উপর ডাবল ক্লিক করলে সে আবার ব্যাক করবে, অথবা এই যে অ্যারোটার দিকে খেয়াল করবেন, ঠিক আছে। এটার পাশে একটা অ্যারো আছে দেখেন, এই যে অ্যারো, এটাতে ক্লিক করলে লেখা আছে দেখেন মিনিমাইজ টু ট্যাব, মিনিমাইজ টু প্যানেল ট্যাব, মিনিমাইজ টু প্যানেল বাটন। এগুলো যে আমরা যেটা কাজ করতেছিলাম, যেমন এই যে ক্লিক করলাম সে এখন ট্যাবে আছে। আমি যদি মিনিমাইজ টু প্যানেল টাইটেল দিই, প্যানেল টাইটেল ওই যে অপশন অনুযায়ী 2 নাম্বার অপশন আছে। আমি যদি মিনিমাইজ টু প্যানেল বাটন দিই তাহলে এই অপশনে আসছে, তাই না? মানে ওই যে মিনিমাইজটা যেভাবে হচ্ছিল এতক্ষণ এই সার্কেল একটার পর একটা ওইটা না হয়ে ফিক্স হয়ে গেছে আর কি। সে আর সাইকেল থ্রো অল দিলে সে কি করবে এটা দিয়ে সবগুলোতে ওই যে একবার ছোট হচ্ছে আস্তে আস্তে ক্লিক করলে ছোট ছোট, তারপরে কি এটাকে সাইকেল থ্রো বলে আর কি। তো কোনো কারণে এখানে ক্লিক করলে আপনার এটা ছোট হয়ে যেতে পারে, ঠিক আছে। কোথায় ক্লিক করে দিয়েছেন, এখানে ক্লিক করে আপনি মিনিমাইজ করে দিয়েছেন, তাহলে কি এগুলো ছোট হয়ে যেতে পারে। তো এই দুইটা পদ্ধতি তিনটা পদ্ধতি আমি বললাম, একটা হচ্ছে এটা দিয়ে করতে পারেন, আরেকটা হচ্ছে এটা দিয়ে করতে পারেন, আরেকটা হচ্ছে ডাবল ক্লিক করে আপনি এটাকে বড় ছোট করতে পারেন। বুঝতে পারছেন নাকি? এটা হচ্ছে রিবন বলে, এটার নাম কি বলছে রিবন। তো অনেক সময় এমনও হইতে পারে ওই যে বললাম অটোক্যাড শর্টকাট কিবোর্ড শর্টকাটে কাজ করে, তাহলে আপনার রিবনটা এখন তো আছে, এটা ছোট ছোট হইতে হইতে তো কি হয়ে আছে রিবন তো আছে, একেবারে তো চলে যায় নাই, গেছে একেবারে চলে যায় না, আছে এখনো। তাহলে আমি যদি এখানে ক্লিক করতেছি বা ডাবল ক্লিক করলে তাহলে তো আসতেছে। এখন কোনো কারণে যদি রিবনটা একেবারে ক্লোজ হয়ে যায় কিভাবে হইতে পারে, সবাই আর আই লিখে আর আই টাইপ করেন, আর আই। মাউস আপনার এখন থেকে মাউসের হাত ছাড়া যাবে না, কিবোর্ডের হাত ছাড়া যাবে না কি, এসে খেয়াল করবেন। কিন্তু ওগুলা খেয়াল করার সাথে সাথে যাতে কি আর আই টাইপ করার পর দেখেন যে এখানে একটা শব্দ আসছে রিবন ক্লোজ, আসে না? এইটাতে যদি আমি ক্লিক করি এখন এই যে রিবন ক্লোজ করে দিয়ে ক্লিক করে দেন তাহলে রিবনটা চলে যাবে, দেখেন আর নাই, একদম এরকম কন্ডিশনে পড়ে গেছেন যে আপনার রিবনটা কি হয়ে গেছে গায়েব হয়ে গেছে, হইতে পারে। এটা ব্যাক করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে সহজ পদ্ধতি হচ্ছে যে টাইপ করা আর আই রিবন, এটার নাম কি বলছে রিবন। এই যে রিবন দেখছেন আগে করছে ক্লোজ, এখন এই যে রিবনের উপর ক্লিক করলে রিবনটা ব্যাক করবে, ঠিক আছে। এটা এই জিনিসটা অনেক সময় হয়, আমি সেজন্য একটু দেখাই দিলাম। এক হইতে পারে মিনিমাইজ হয়ে যেতে পারে, আর এক হচ্ছে একেবারে ক্লোজ হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে মিনিমাইজ হলে আপনি এখান থেকে ছোট বড় করতে পারতেছেন অথবা ডাবল ক্লিক করতে পারতেছেন, আর ক্লোজ হয়ে গেলে আর আই টাইপ করে রিবনে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে রিবনটা ব্যাক করবে। এতটুকু শিখলে হচ্ছে, এতটুকু মনে রাখবেন এটা রিবন। আরো পদ্ধতি আছে, আমি আজকে ওদিকে যাচ্ছি না কারণ এগুলো তেমন বেশি ইফেক্টিভ কিছু না। যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন তখন এগুলা চলে গেলে ওই যে বললাম কি আপনি যদি কোনো প্রবলেমে পড়েন প্রথম যেটা শিখেছি ওটা করলে সব ব্যাক করবে, তাই না? ওই যে ডিফল্ট সেটিং, তাহলে আপনার কোনো সেটিং নিয়ে আসতে থাকবে না, ওটা হচ্ছে সব সেটিং চেঞ্জ করে দেয়। আর এখন যেগুলো করতে সেগুলো কি ইন্ডিভিজুয়াল সেটিংস কিভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে। কারণ কোনো কারণে আপনার এটা রিবন মনেই নাই, তখন কি করবেন যে ডিফল্ট সেট দিয়ে দিবেন, ডিফল্ট সেট করলে কি হয়ে যাবে আবার ব্যাক করে যাবে, ঠিক আছে, ব্যাক আসবে আর কি, ঠিক আছে। এটা একটা অপশন। আরেকটা আমরা রাখবো এখানে, অনেক আপনাদের দেখবেন উপর আরেকটা ট্যাব আছে ফাইল এরকম কিছু লেখা আছে, তাই না? আমার এখানে নাই, মানে এটাকে বলে মেনু বার, এটার উপরে আর কি। আমি সেটা কিভাবে আনবো সেটা একটু দেখাই, এটা আমাদের পরবর্তীতে লাগবে। একদম এই যে উপরের
যে আইকনটা আছে অটোক্যাডের, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এটার এখানে এসে এখানে একটা ড্রপ ডাউন আছে, দেখছেন আছে না, এটাতে ক্লিক করেন, ড্রপ ডাউনটাতে করছেন, ড্রপ ডাউনতে ক্লিক করার পর দেখবেন এখানে কিছু অপশনে চেক মার্ক করা আছে। এই চেক মার্ক যেগুলো করা আছে এগুলো এখানে শো করতেছে। এই যে প্রথমটা নিউ, এটা নিউ, তারপরটা ওপেন, এই যে ওপেন, তারপরটা সেভ, তার মানে যেগুলোতে ক্লিক করা আছে সেগুলো এখানে শো করতেছে। তো আমাদের এগুলো তেমন বেশি দরকার পড়ে না, আমরা অন্যভাবে অ্যাক্সেস করতে পারবো। আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটু নিচের দিকে আসলে দেখেন ম্যানুভার লেখা আছে, আছে না, শো ম্যানুভার, পাইছেন? হ্যাঁ, আপনাদের এখানে হাইড লেখা আছে, কেন অলরেডি শো করা আছে, ঠিক আছে, এই জন্য আমার এখানে হাইড করা আছে, সেজন্য শো লেখা আসছে। এই যে শো ম্যানুভারে ক্লিক করলে ম্যানুভারটা আসবে, যে ফাইল, এডিট, ভিউ, ঠিক আছে। তো এগুলো আমার তেমন বেশি লাগবে না কাজে, তেমন বেশি কাজে লাগবে না। আমরা একটা প্লাগইন ইউজ করবো, সেই প্লাগইনটার অপশনটা এই ম্যানুভারে শো করে, ওয়াইকিওয়াস প্লাগইন ইউজ করবো, সেই প্লাগইনটা কোথায় শো করবে, ম্যানুভারে শো করবে, সেজন্য আমরা ম্যানুভারটা এনে রাখছি। তাহলে ম্যানুভার যদি বলি যে ম্যানুভার নিয়ে আসেন, তাহলে আপনি কি করবেন, কুইক অ্যাক্সেস টুলবার এখানে যে অ্যারোটা আছে এটাতে ক্লিক করে এখানে যে এখন দেখেন হাইড লেখা আসছে আমার, তাহলে হাইড দিলে হাইড হয়ে যাচ্ছে, আর শো দিলে শো ম্যানুভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই আমরা এটা রাখতে পারি ইন কেস, যেতে বলেছে আমার এটা লাগবে পরবর্তীতে, সেজন্য আমি এটা এনে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অপশন আমরা রাখি সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করে আরেকটা অপশন আছে দেখেন, ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস শব্দটা পাইছেন, আছে না, এই ওয়ার্ক স্পেসটা অনেন, আমি একটু দেখাই ওয়ার্ক স্পেসটা কি। যে ওয়ার্ক স্পেস লেখাটা এখানে আসছে দেখেন, এই যে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন লেখা আসছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে যদি এই যে এই ড্রাফটিং এন্ড অ্যানোটেশন এই ড্রপ ডাউনে যদি ক্লিক করেন দেখবেন এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন, আরেকটা হচ্ছে 3D বেসিক, আরেকটা হচ্ছে 3D মডেলিং। এই যে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন এটা হচ্ছে 2 ডিমেনশনাল ড্রয়িং এর ওয়ার্ক স্পেস, মানে আমরা 2 ডিমেনশনাল ড্রয়িং যেগুলো করব এগুলো কোন ওয়ার্ক স্পেসে করব, ড্রাফটিং এন্ড অ্যানোটেশনে। আপনি যদি এখানে ক্লিক করেন 3D বেসিক্সে ক্লিক করেন দেখবেন এখানে চেঞ্জ আসবে কিছু, যে আমার রিবনে চেঞ্জ এসে গেছে, হোম ট্যাবে যে এখানে ড্র টুল বা মডিফাই টুল এগুলো কি হয়ে গেছে, এখন 3 ডিমেনশনাল ড্রয়িং এর কমান্ড গুলো চলে আসে, ঠিক আছে। তাহলে আমরা ওয়ার্ক স্পেস কোনটাতে থাকবো, ড্রাফটিং এন্ড অ্যানোটেশন। এটা আগের ভার্সনে অন্য নাম ছিল, অটোক্যাড ক্লাসিক এরকম কিছু নাম ছিল, এখন এটা চেঞ্জ করে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন। তার মানে আমরা এই আমাদের স্ক্রিনটা এখানে 2 ডিমেনশনাল ওয়ার্ক স্পেস হয়ে আছে আর কি। তো এখানে 2D কে 3D করা যায়, সেটা আস্তে আস্তে শিখবো আমরা। তাহলে এই জন্য আমরা ওয়ার্ক স্পেসটা এখানে এনে রাখলাম, আমি বুঝতে পারি যে কোনো কারণে আমার কি চেঞ্জ হয়ে গেছে কিনা, ঠিক আছে, ড্রাফটিং অ্যানোটেশন আমি আছি কিনা। তাহলে 2 ডিমেনশনাল আমরা ম্যাক্সিমাম আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং গুলো, সব ড্রয়িং গুলো আমরা কোথায় করব, ড্রাফটিং এন্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেসে করব আর কি, ক্লিয়ার। তাহলে এটা একটা সেটিংস এর কথা আমরা বললাম, আচ্ছা। নেক্সট যেটা, এখানে আমার কিছু অপশন শো করতেছে হয়তো আপনাদের নাই, তাই না। আমি যখন একটা ফাইল ওপেন করতেছি, যে এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এই দুইটা অপশন আপনাদের ওখানে থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। এটাকে বলে ভিউ কিউব, এটাকে বলে নেভিগেশন বার। তো এগুলা মেইনলি অটোক্যাড 3D কাজ করার, 3 ডিমেনশনাল কাজ করার জন্য বেশি ইফেক্টিভ। অথবা আপনি এখন যদি এগুলাতে থাকেন, কোনো কারণে যদি কোনো একটাতে ক্লিক করে যায় দেখবেন স্ক্রিন ঘুরে যাচ্ছে, দেখছেন আমার এখন কি 3 ডিমেনশনাল ড্রয়িং এ চলে গেছে, বিভিন্ন 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 এলিভেশনে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা আপনাকে প্রবলেম ফেস করতে পারেন আপনি, সে কারণে আমি প্রেফার করি প্রথমে এই ভিউ কিউবটা যাতে এখানে না থাকে, তাহলে আপনার জন্য কি হবে, সুবিধা হয় আর কি, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে করব আমরা সেটা একটু দেখি, ঠিক আছে। নরমালি এখানে যেগুলাতে জায়গাটা এদিক ওদিক যায় আর কি, নরমালি আমার এটা যে এক্স এবং ওয়াই, এটা হচ্ছে 2 ডিমেনশনাল স্পেসে থাকবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি বললাম ভিউ কিউব এবং নেভিগেশন বার, এগুলো আমি এখানে রাখতে চাচ্ছি না, বা আপনি আনতে চাচ্ছেন, এটা করার জন্য আপনাকে আসতে হবে হোম, ইনসার্ট ট্যাব আছে, এখান থেকে এসে যে ভিউ নামের একটা ট্যাব আছে, ঠিক আছে, এই যে ভিউ ট্যাবে আসে। আরো অনেক পদ্ধতি আছে, আমি কিন্তু এখান থেকে অ্যাক্সেস করে দেখাচ্ছি যাতে কোথায় আছে সেটা আপনার মাথায় থাকে, মুখস্থ না করে আর কি, ওকে। ভিউ ট্যাবে আসার পর দেখেন এখানে প্রথমে যেটা আছে ইউসিএস আইকন, এটা অন আছে, যেটা ব্লু হয়ে আছে এগুলো অন আছে, এটাকে বলে ইউসিএস আইকন। এই যে এটা হচ্ছে আমার কি এক্স এবং ওয়াই, এটাকে ইউসিএস আইকন বলে আর কি। দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, এই যে চলে গেছে ইউসিএস আইকনটা, এক্স ওয়াই, এই যে এক্স ওয়াইটা চলে যাচ্ছে, দেখছেন। তাহলে আমাদের এক্স ওয়াই ডিরেকশনটা থাকুক, এটা আমাদের তেমন কোনো প্রবলেম না, কিন্তু আমি বলছি এটা থাকলে আপনার হয়তো কোনো কারণে ক্লিক করে গেলে আপনার কি হতে পারে, প্রথম দিকে অসুবিধায় পড়বেন বা আপনার স্ক্রিন ঘুরে যাবে। এই জন্য আপনি ভিউ কিউবটা এখান থেকে কি করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। এখন চলে গেছে,
এখানে একটা অপশন ছিল নেভিগেশন বার, নেভিগেশন বারটাও চলে গেছে, যে দুইটা ভিউ কিউব আর নেভিগেশন বার, ঠিক আছে। তো এগুলা যে ইয়াগুলো আছে এগুলো আমরা অন্যভাবে অ্যাক্সেস করতে পারবো, এই জন্য আমি এখান থেকে অফ করে দেওয়াটা প্রেফার করবো আপনাদেরকে আপাতত, ঠিক আছে। ইউসিএস এখন হচ্ছে যে এক্স ওয়াই লেখা যেটা সেটা, ঠিক আছে। এটা যে আমি যখন মাউসের চাকাটা ঘোরাচ্ছি এটা এদিক ওদিক মুভ করে, এটাকে কিভাবে ফিক্স করবো সেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে ভিউ ট্যাবের মধ্যে কিছু অপশন আমরা দেখে যাই কি কি লাগবে। দেন আমি বলছি এগুলো অন অফ করতে আপনি এখানে আসতে পারেন, ইউসিএস আইকন, ভিউ কিউব, নেভিগেশন বার, আরো কিছু অপশন আছে। দেন এখানে আমরা এই জিনিসগুলোকে পরে অন করবো, আজকে আমরা করতেছি যে প্রপার্টিজ, এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকবো এগুলা প্রপার্টিজ। তারপর এখানে একটা অপশন আছে যে এটা হচ্ছে কি কমান্ড লাইন, কমান্ড লাইন অলরেডি আমার এখানে আছে, যেটা ব্লু হয়ে আছে সেটা আছে আর কি, ঠিক আছে। আরো কিছু অপশন আমরা আসবো ওগুলা, যেমন এখানে কোনটা কি এটা অনেক সময় আপনি যদি না জানেন, কোনো কারণে যদি অফ হয়ে যায় তাহলে তো অন করতে পারবেন না, তাই না। সেজন্য আমার এখানে আসা। দেন এখানে আরো দুইটা জিনিস অন হয়ে আছে, একটা হচ্ছে ফাইল ট্যাব আর একটা হচ্ছে কি লেআউট ট্যাব। এই ফাইল ট্যাব কোনটা, এই যে আমি যদি একটু অফ করে দেখবেন, এই যে ফাইল ট্যাবে ক্লিক করলাম অফ হয়ে গেছে, এই যে উপরে এতক্ষণ আমার লেখা দেখা যাচ্ছিল স্টার্ট ড্রয়িং 1 ড্রয়িং 2, এগুলো এখন আর কি নাই, তাই না। এই যে ফাইল ট্যাব যদি আবার ক্লিক করে দেখবেন এগুলা চলে আসছে, তার মানে আমার কতগুলা ড্রয়িং ওপেন আছে সেগুলা এখানে লিস্ট আকারে শো করার জন্য আমার ফাইল ট্যাবটা ওপেন থাকতে হবে, অন থাকতে হবে, ক্লিয়ার। ফাইল ট্যাব কোনটা আগে বলতেছে, এই যে এটাকে হচ্ছে ফাইল ট্যাব বলতেছে, ঠিক আছে। ফাইল ট্যাব এটা যদি না থাকে তাহলে আপনি কি করবেন, ভিউতে আসবেন, ভিউতে এসে ফাইল ট্যাবটা ওপেন করবেন, ঠিক আছে। আরেকটা অপশন আছে দেখেন লেআউট ট্যাব, এই লেআউট ট্যাবটা কোনটা, এই লেআউট ট্যাবটা হচ্ছে যে নিচে অপশনটা, নিচে যে মডেল লেআউট 1 লেআউট 2 আছে না, এগুলা হচ্ছে কি আমরা ড্রয়িং করব মডেল স্পেসে। আর এই যে লেআউট 1 এই যে এটাকে বলে পেপার স্পেস, আমরা যখন প্রিন্ট করব তখন এই পেপার স্পেসে আসবো। তাহলে কেউ যদি কাজ করার সময় যদি দেখেন যে আপনার এটা এখানে চলে আসছে, তাহলে খেয়াল করবেন যে সাদা হয়ে গেছে বা এরকম কিছু দেখা যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার এখানে কোন ট্যাবে চলে আসছেন, আপনি নিচে লেআউটে চলে আসছেন। তাহলে আমরা ড্রয়িং করব কোথায়, মডেলে থাকতে হবে, ঠিক আছে। মডেলে থাকতে হবে, লেআউট গুলোকে আমরা সেট করব পরে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে এই যে লেখাটা এগুলা যে শো করতেছে এটার কারণে, এটা যদি অফ করে দিই দেখবেন এরাও নাই আর, ঠিক আছে। তো কোনো কারণে আপনি দেখতেছেন আপনার এখানে মডেল লেআউট 1 লেআউট 2 লেখাগুলা নাই, তাহলে বুঝবেন আপনার অফ হয়ে গেছে, লেআউট ট্যাব অফ হয়ে গেছে। তখন আপনি ভিউ ট্যাবে আসবেন, ভিউ ট্যাবে এসে লেআউটটাকে অন করবেন, ক্লিয়ার। তো এগুলো অলরেডি ডিফল্ট অবস্থায় আছে, কোনো কারণে অফ হয়ে যায় সেজন্য আমি দেখা দিলাম, আর বাকিগুলো আমরা আস্তে আস্তে অন করবো আর কি পরবর্তীতে, ঠিক আছে। আচ্ছা, আমরা বলছি কি আমাদের মাউসের যে চাকাটা আছে, চাকা আছে না একটা, চাকাটা যদি উপরের দিকে নিয়ে যান জুম ইন হয়, মানে কি আমরা জুম করতেছি, আর পিছনের দিকে আনলে জুম আউট হয়। তাহলে আপনারা কাজ করা, আমি আপাতত যখন কাজ শুরু করবো আগামী ক্লাসে আমরা ইউনিট সেট করবো, লিমিট সেট করবো, তখন আমরা কথাগুলো বলবো আর কি। এটা হচ্ছে জুম ইন জুম আউট, দেখেন জুম করতেছে জুম আউট হচ্ছে। আমি যদি একটু জুম করি, আপনাদের তো গ্রিড গুলো আছে নাকি, আছে না, হ্যাঁ জুম করেন, একটা জুম করে একদম একটা গ্রিড যাতে একটা বক্স দেখা যায় এরকম কন্ডিশন আসে, জুম করে আর কি, মানে একটা বক্স এরকম বড় করে দেখা যায় মতো, ঠিক আছে। কেন দেখা যাওয়ার মতো আসতেছে, আমি একটা অপশন দেখবো সেজন্য, বুঝছেন। আচ্ছা, এখন আমরা যে জিনিসগুলা দেখবো সেটা হচ্ছে আমাদের নিচে যে অপশন গুলো আছে এগুলা যে টগল কি বলে আমরা এখানে, ঠিক আছে। নিচে একদম নিচে একটা বার আছে না, যে মডেল লেখা এরকম, এখানে কিছু অপশন আছে যেগুলোকে আমরা অ্যাক্সেস করব। এখানে কি কি থাকবে না থাকবে সেটা আমরা সেট করে রাখতে পারবো কিভাবে, একদম কোন একটা 3টা লাইন আছে না, এগুলোকে বলে কাস্টমাইজেশন লাইন। এই যে 3 কাস্টমাইজেশন লাইন পাইছেন না, এখানে ক্লিক করেন কাস্টমাইজেশন লাইনে, ঠিক আছে। কাস্টমাইজেশন লাইনে ক্লিক করার পর এখানে খেয়াল করেন অনেকগুলো অপশন আছে যেগুলোতে চেকমার্ক করা আছে, অনেকগুলো অপশন আছে যেগুলোতে চেকমার্ক করা নাই। তো আমরা এগুলো সব চেকমার্ক করা থাকলে তেমন অসুবিধা নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে কোন জিনিস কি, তাই না। তখন না আপনি কোনটা অন আছে কোনটা অফ আছে, প্রবলেমে পড়তেছেন না প্রবলেমে পড়বেন কি এটা বুঝতে পারবেন। তাহলে আমি একটু দেখাই। প্রথমে হচ্ছে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটে যদি ক্লিক করেন দেখবেন যে আমার এটা চেকমার্ক হয়ে গেছে। আর এখানে চেকমার্ক হওয়া মানে কি, এখানে শো করা, এই যে এখানে প্রথম অপশনটা দেখছেন, এই যে কিছু ভ্যালু দেখা যাচ্ছে না নিচে, এইগুলো হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক কিসের স্থানাঙ্ক দেখাচ্ছে, এই যে দেখেন আমার মাউস যখন আমি মুভ করতেছি এই ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তার মানে আমার মাউস পয়েন্টারটা কোথায় আছে সেটার স্থানাঙ্কটা দেখাচ্ছে।
তাহলে এই যে এক্স ওয়াই, আমি যদি একটু জুম আউট করে দেখেন, এই যে রেড এবং গ্রিন লাইন যেখানে এসে মিলছে, এই যে রেড এবং গ্রিন লাইন এসে যেখানে মিলছে, এখানের একটা স্থানাঙ্ক আছে, আমরা বলি মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0 থাকে না? স্থানাঙ্কের ক্ষেত্রে মূল বিন্দুর স্থানাঙ্ক x এবং y এর ভ্যালু কত থাকে? 0 0। এইখানে কিন্তু এটা একটা গ্রিডের মতো কাজ করে মডেল স্পেসটা, ঠিক আছে? তো এখানে 0 0 থাকে। হ্যাঁ, গ্রিড লাইন নাই যে? আচ্ছা, এটা হচ্ছে এখানে ইয়া করেন, এই যে এখানে আগে ট্রি কাস্টমাইজেশন লাইনে আসেন, এই যে গ্রিডটাতে চেক মার্ক করা আছে কিনা? হ্যাঁ আছে। থাকলে এই যে এখানে চেক মার্ক করা থাকে মানে এখানে আছে। এখানে থাকলে এই যে দেখেন এখানে এই অপশনটা, এই যে লাইন, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এটা ক্লিক করার পরে শো করতেছে না। হ্যাঁ, আর বেশি জুম করে ফেলছেন, জুম করলে তো দেখা যাবে না। আপনি জুম করছেন নাকি? আচ্ছা, ওই যে আমি ভিউ কিউবের কথা বলছিলাম, ভিউ কিউব অফ করে দিয়েছিলাম, তাই না? দেখেন এই যে ভিউ কিউব অফ করে দিয়েছিলাম, তো করছে কি এখানে কোনো কারণে কোনো একটাতে ক্লিক করে ফেলছে, ঠিক আছে? এখন ফ্রন্ট ভিউ বা ব্যাক ভিউ এরকম চলে আসছে। তাহলে গ্রিড গুলো তো হচ্ছে কোন ভিউতে আছে? টপ দিয়ে, টপ থেকে। তাহলে এখন এই যে গ্রিড গুলো অ্যাকচুয়ালি লাইনের মানে কি, এই এখন আমি চলে আসছি কি ফ্রন্টে। তাহলে ফ্রন্টে মানে কি লাইন গুলো তো এতক্ষণ উপর থেকে দেখতেছে না, এখন চলে আসছে এইভাবে। তাহলে লাইন গুলো আর কি দেখা যাচ্ছে না গ্রিড, ঠিক আছে? তো এই জন্য বললাম এটা প্রবলেম হতে পারে। আচ্ছা হ্যাঁ, এখন কোন কারণে যদি এখানে ঘুরে যায়, এখন তো ঘুরে গেছে, তাই না? এখন আপনি কিভাবে ব্যাক করবেন এটা তো জানতে হবে। যেমন ওর প্রবলেমটা সেটা, অথবা এখানে অন্য কোথাও ঘুরে গেছে, আমার এখানে এই যে এরকম দেখা যাচ্ছে, উল্টাপাল্টা দেখা যাচ্ছে, কোনাকুনি দেখা যাচ্ছে, তাই না? এরকম হইতে পারে, ঘুরে যেতে পারে। তো ইজিলি কিভাবে আপনি অ্যাক্সেস করবেন এটাকে, সেটা হচ্ছে আপনি এই যে একদম কোনায় আসলে দেখেন কিছু লেখা আছে, আছে না? কোনায়, একদম কোনায়। হ্যাঁ, এখানে সবার এই যে একটা হচ্ছে মাইনাস সাইন আছে, এরপরে হচ্ছে আপনাদের টপ লেখা আছে। আমারটা তো অলরেডি ঘুরে গেছে, টপে নাই, সে কারণে অন্য কিছু লেখা আছে। ওই লেখাটার উপর যদি ক্লিক করেন, আপনারা টপের উপর ক্লিক করেন, আমি ওই লেখার উপর ক্লিক করছি। দেখেন আমার এখন এই যে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউতে আছি আমি। আর তো আমরা কোন ভিউতে থাকতে হবে? আমাদেরকে টপ ভিউতে থাকতে হবে। আমরা সকল টু ডিমেনশনাল ড্রয়িং টপ ভিউ থেকে করব। তাহলে আপনার এই কোণাটা কোথায় আছে কিনা দেখবেন, টপে আছে কিনা। অন্য কোনো কিছু হয়ে গেলে আপনার ড্রয়িং উল্টাপাল্টা দেখা যাবে, আপনি যতক্ষণ যা করবেন তাও দেখা যাবে না, ঠিক আছে? তাহলে এটা একটা অপশন মনে রাখতে হবে যে আপনি যখন কি করবেন, এখানে আসবেন, আপনার এই জায়গাটা কি আছে কিনা, টপে আছে কিনা, ঠিক আছে? যদি কোনো কারণে ঘুরে যায় তাহলে আপনি ওখানে এসে ক্লিক করে টপ করে দিবেন, ঠিক আছে? তাহলে অটোমেটিক দেখবেন যে আমার এটা টপে চলে আসছে। দেন আমি যদি এখানে ক্লিক করে ঘুরাই দিই, ঘুরাই দিলাম, এখন এখানে হয়ে গেছে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক, এখানে ক্লিক করে টপ করে দিলাম, তাহলে দেখেন যে টপে চলে আসছে, ঠিক আছে? টপ, ঠিক আছে? আর আমরা এখানে ওয়্যার ফ্রেম অপশনে থাকবো। কোন অপশনে থাকবো? 2D ওয়্যার ফ্রেম, ঠিক আছে? 2D ওয়্যার ফ্রেম, 2D ওয়্যার ফ্রেমে থাকবেন, ঠিক আছে? তাহলে এই কোনো কারণে আপনার ঘুরে গেলে স্ক্রিন, তাহলে কি করবেন, এখানে এসে কোণে এসে টপ করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে ইজি প্রসেস। আরো প্রসেস আছে, আমরা আর ওদিকে যাচ্ছি না। এটা হচ্ছে একদম কোণায় থাকে, সবসময় আপনি দেখতে পারবেন এটা আপনার টপ লেখা আছে কিনা। অনেক সময় ঘুরে যায়, যে চার্জার লাগায় রাখেন। করতেছি এখানে এই যে টগল কি দিয়ে আমরা অন অফ করতে পারি, ঠিক আছে? এখানে ক্লিক করলে অন অফ হয়। এটা শর্টকাটের কারণে অন অফ হয়ে যেতে পারে অনেক সময়, যেটা কি শর্টকাট কি আছে আর কি। আমি যদি দেখাই যে গ্রিড অন করার জন্য শর্টকাট কি হচ্ছে কি F7। F7 মানে কি, আমাদের কিবোর্ডের যে ফাংশন কি আছে না, ওগুলা F7 চাপলে অন অফ হয় আর কি। কিন্তু ল্যাপটপে হলে শিফট চেপে দিতে হয়, অনেক ভেজাল আছে, সেজন্য এটা F7 মনে রাখার দরকার নাই। আপনি কি করতে পারেন, আমরা যেহেতু এটা অফ করে কাজ করব, এই জন্য এটাকে অফ করে দিতে পারি। ওকে, আমি আপাতত অন রাখলাম আরেকটা জিনিস বোঝার জন্য, এটার পাশের জিনিসটা বোঝার জন্য। ওকে, এর পাশের জিনিসটা কি, স্ন্যাপ মোড, ঠিক আছে? স্ন্যাপ মোডটা
আপনার মাথায় রাখতে হবে, আজীবন মনে রাখতে হবে, না হলে আপনি প্রবলেমে পড়তে পারেন। ঠিক আছে, স্ন্যাপ মোডটা কি? স্ন্যাপ মানে হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি স্ন্যাপ মানে হচ্ছে পিক করা। আমরা বলি কি, আমরা যখন বলবো স্ন্যাপ, স্ন্যাপ মানে হচ্ছে কি পিক করা। যেমন এখানে যে লেখছে দেখেন স্ন্যাপ শব্দটা, আমরা স্ন্যাপ বলতে কি বুঝি? একটা স্ন্যাপ নেবো না, পিকচার তোলাকে স্ন্যাপ না, এরকম। এখানে হচ্ছে কোনো কিছুকে স্ন্যাপ করবে, মানে সে পিক করবে। স্ন্যাপ মোডটা যদি অন থাকে, আমি বলছি এটা সুবিধা আছে, কিন্তু সুবিধাটা কখন? যখন আপনি গ্রিড মেনটেন করে কাজ করবেন। কি মেনটেন করে? গ্রিড মেনটেন। দেখেন আমি এখন দুইটা অন করছি, যে গ্রিড অন করছি, স্ন্যাপ মোড অন করছি। ওকে, অন করছেন আপনারা দুইজন, দুইটাই? আচ্ছা, এবার একটু ওই যে বললাম জুম করেন, ওই যে একটা ঘর দেখা যায় মতো। ঠিক আছে, এরপরে লাইন কমান্ডে ঢুকেন, যে কোনো একটা কমান্ডে, এখান থেকে লাইন কমান্ডে ক্লিক করেন, লাইনের উপর ক্লিক করেন, তারপর মাউসটা এখানে আনেন। দেখেন এই যে আমার মাউসটা কি করতেছে, গ্রিড পয়েন্ট বরাবর কি করতেছে, লাফালাফি করতেছে, দেখছেন? হ্যাঁ, এটা মানে কি, এই যে স্ন্যাপ মোড যখন অন থাকবে, তখন সে গ্রিড পয়েন্ট বরাবর স্ন্যাপ করবে, পিক করবে। তার মানে আমার মাউসটা আর কি হবে না, আমি এই পয়েন্টে যেতে পারতেছি, এরপরে এই পয়েন্টে আসতে পারতেছি, মাঝখানে আসার কোন সুযোগ আমাকে সে কি করতেছে না, দিচ্ছে না। তাহলে এইটার সুবিধাটা, অসুবিধাটা কি? তাহলে এটা যদি অন থাকে কোনো কারণে, আপনি যখনই কোনো কমান্ডে ঢুকবেন, আপনারা দেখবেন আপনার মাউসটা লাফালাফি করতেছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে লাফালাফি করতেছে। হ্যাঁ, তখন আপনার স্ন্যাপ মোডটা কি হয়ে আছে? অন হয়ে আছে, বুঝবেন? ঠিক আছে, তাহলে কোনো কারণে যদি আপনার মাউসটা কোনো কমান্ডে ঢোকার পর এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে এরকম লাফালাফি করে, স্মুথলি কাজ করতেছে না, তাহলে আপনি বুঝবেন আপনার মাউসে, সরি, আপনার কোন মোড অন আছে? স্ন্যাপ মোড। ঠিক আছে, স্ন্যাপ মোডের কাজ কি? স্ন্যাপ মোড হচ্ছে গ্রিড পয়েন্ট বরাবর কি করে? স্ন্যাপ করে। এখন গ্রিড পয়েন্ট বরাবর না, এটার একটা সেটিংস আছে, আমি ওইদিকেও যাবো না আপনাদের সময় নষ্ট না করার জন্য। সবাই ডিএস লিখে এন্টার করেন, একটু ডিএস স্কেপ চাপেন। কোন একটা কমান্ডে থাকলে সেই কমান্ড থেকে বের হয়ে আসার জন্য আগে কিবোর্ডের ইএসসি একদম কোনায় স্কেপ আছে না, এটা চাপতে হবে। কমান্ড থেকে বের হইলে তারপর অন্য কমান্ডে ঢুকবেন। ডিএস, ডিএস হচ্ছে ড্রাফটিং সেটিং এর শর্টকাট। কিসের শর্টকাট? ড্রাফটিং সেটিং। তাহলে ডিএস লিখে এন্টার করলাম। এন্টার করার পর দেখেন এখানে কিছু ট্যাব আছে, দেখছেন? এই যে আমরা বলছি স্ন্যাপ এন্ড গ্রিড, আপনি এই যে স্ন্যাপ এন্ড গ্রিডে আসেন, প্রথম অপশন। আমরা তখন এটার কথাই বলছি, তাই না? গ্রিড এবং স্ন্যাপের কথাই বলতেছিলাম। তাহলে দেখেন এই যে গ্রিড অন রাখছে আছে, স্ন্যাপ অন আছে, তাহলে সে কোথায় স্ন্যাপ করবে? এই যে এখানে ভ্যালুটা দেয়া আছে, কত পর? 0.5 পর, 0.5 পর। আর আমার গ্রিডের স্পেসিং কত আছে? 0.5 আছে। তার মানে কি, ওই যে একটা গ্রিড থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 0.5, আর তাকে স্ন্যাপ করার কথা বলা হয়েছে কত? 0.5 করে। সেজন্য সে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে স্ন্যাপ করতেছে। ক্লিয়ার? এখন আমি যদি বলি দেখেন 1, এটা আপনাদের করার দরকার নেই, এটা আমরা প্র্যাকটিস করব না। যেটা একটা অপশন আছে সেটিংস এ আমি কথা বলতেছি, এখন কি করে দিছি? গ্রিড স্পেসিং 1 করে দিছি। এখন কি বুঝবা টকেট? এই যে গ্রিডের এখান থেকে এই পয়েন্টের দূরত্ব কত? 1, আর তাকে স্ন্যাপ করতেছি বলছি কত? 0.5। তাহলে সে কি করবে? সে এখানে স্ন্যাপ করবে, এর মধ্যবিন্দুতে স্ন্যাপ করবে। ঠিক আছে, এতক্ষণ কি করতেছিল? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লাফ মারতেছিল না, এখন কি করবে? এখন সে মাঝখানে স্ন্যাপ করবে। আমি তাকে সেই সেটিংস করে দিছি। ঠিক আছে, কারণ এটা বড় করে দিছি, আর এটা যা আছে তাই করছি, তাই না? এখন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখন কমান্ডে যখন আসতেছি, আমার মাউস দেখছেন এই পয়েন্ট আছে, এরপরে মিড পয়েন্ট আসছে, এরপরে এই পয়েন্ট আসছে, তাই না? তো এটা হচ্ছে যে গ্রিড নিয়ে যদি কাজ করি আমরা, তখন এই সেটিংস গুলো করে দিয়ে আপনি ইজিলি কি করতে পারবেন? ড্রয়িং করতে পারে আর কি। তো এটা আপনার জানার দরকার নেই, আমরা এটা জানার দরকার যদি কখনো আপনার মাউস কমান্ডে ঢোকার পর দেখেন যে আপনার মাউসটা কি করতেছে না, স্মুথলি কাজ করতেছে না, এই পয়েন্ট থেকে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে লাফালাফি করতেছে, তাহলে বুঝবেন আপনার কোন মোড অন হয়ে আছে? স্ন্যাপ মোড। এই যে এখানে নিচে দেখবেন এখানে আছে কিনা, তাহলে স্ন্যাপ মোড অফ করে দিবেন। আচ্ছা, গ্রিড অফ করলে কি, এই যে গ্রিড অফ করে দিলে কি স্ন্যাপ মোড কাজ করবে? হ্যাঁ, যদি গ্রিড অফ করে দেন, গ্রিড অফ করে দাও মানে কি, গ্রিড অ্যাকচুয়ালি আমি ভ্যানিশ করে দিই না, ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিছি। গ্রিড পয়েন্ট গুলো আছে, কারণ আমরা বলতে গেলে পয়েন্ট গুলো আছে। তাহলে আপনার যদি গ্রিড অফ থাকে, আমার অনেক সময় হতে পারে যে আপনার গ্রিড নাই, এখন আপনি কমান্ডে ঢুকছেন, আপনার মাউস এরকম লাফালাফি করতেছে। ঠিক আছে, তাহলে গ্রিড তো ব্যাকগ্রাউন্ডে আছে, তাহলে গ্রিড পয়েন্ট যে স্ন্যাপ মোড অন, তাহলে স্ন্যাপ মোড অন থাকার কারণে কি হবে? গ্রিড অন থাকুক না থাকুক, স্ন্যাপ মোড অন থাকলে কি হবে? মাউস পয়েন্টার এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কি করবে?
লাফালাফি করতে থাকবে। সেজন্য আপনাকে অবশ্যই ইনশিওর হতে হবে আপনার স্ন্যাপ মোডটা অন আছে কিনা। এখন অনেক সময় এরকম হতে পারে যে আপনার এখানে নাই, এখানেও নাই, এই যে এখানে নাই। এখন এটা অন হয়েছে কি অফ হয়েছে, এখানে না থাকলে কি অন হওয়ার কোনো অপশন আছে? আছে, কেন নাই? এটা শর্টকাট কি, যে আপনি দেখবেন আমি ডিএস লিখাটা করলে স্ন্যাপ মোড অন করার শর্টকাট কি F9। কোন কারণে আপনার কিবোর্ডের F9 চাপ পড়ে গেছে, ঠিক আছে, তখন দেখবেন যে আমার স্ন্যাপ মোড কি হয়ে গেছে, বলে আপনার F9 এ চাপ করতে পারে না, হ্যাঁ, তাহলে তো স্ন্যাপ মোড অন হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেটাও হইতে পারে। তাহলে মাউস পয়েন্টারটা যদি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে লাফালাফি করে, তাহলে বুঝবেন আপনার কোন মোড অন হয়ে আছে, স্ন্যাপ মোড অন হয়েছে। তাহলে কি করবেন আপনি, এখানে এসে এগুলাকে অন রাখেন, সমস্যা নাই, এগুলাকে এখানে চেক করে এখানে রাখেন, রেখে দেখবেন যে দুটা অফ আছে কিনা, ক্লিয়ার। তাহলে আমি আর বুঝতে পারবো যে আমার অফ আছে, ঠিক আছে। কোন দুটার কথা বলছি, একটা হচ্ছে গ্রিড আর একটা হচ্ছে স্ন্যাপ মোড, এই দুটো আমরা অফ রাখবো, বুঝতে পারছেন, বুঝছেন কিনা। তাহলে টগল কিগুলা কিভাবে অ্যাক্সেস করবো, এখান থেকে আগে নিয়ে আসবে। তাহলে আমার এই দুটা থাকলে সমস্যা নাই। আরেকটা অপশন আছে দেখেন, ইনফার কনস্ট্রেইন, এটা আমার এখানে নাই, এটা 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 রাখার দরকারও নাই, আপনারা এটা এখানে রাখবেন না। এটা কি জিনিস আমি পরে আলোচনা করবো, দেখাবো একদিন, ঠিক আছে। ইনফার কনস্ট্রেইন অফ করে দিলাম, এখানে অফই আছে, ডিফল্ট অবস্থায় সে অফই থাকে, আনচেক করলাম। ডাইনামিক ইনপুট মোডের উপর চেক ক্লিক করেন, ক্লিক করে এটা এখানে নিয়ে আসেন, যেখানে ডাইনামিক ইনপুট মোড ডিফল্ট অবস্থায় কিন্তু অন আছে, সেটা কি জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখবো। তারপরে অটো মোড, পোলার ট্র্যাকিং, আইসোমেট্রিক ড্রাফটিং। এই আইসোমেট্রিক ড্রাফটিংটা সাধারণত আমরা এখানে রাখবো না, তারপরে আর থাকুক, এটা আমি কি জিনিস আগামী ক্লাসে দেখবো। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, 2D অবজেক্ট স্ন্যাপ, এগুলা অন রাখবেন। লাইন ওয়েট এটা অন রাখবেন, মানে এখানে চেক করে রাখবেন যাতে এখানে থাকে, ঠিক আছে। আর সবগুলো আপাতত আমরা অফ করে রাখি, সমস্যা নাই, এগুলো পরে আসবে। আমি এখন থাকলে এখানে বেশি থাকলে আমি দেখাইতে অসুবিধা হয়, সেজন্য এগুলো অফ করে রাখলাম। হ্যাঁ, ইউনিটটাও চেক করে দেন, এটা আমরা এই যে ইউনিট থাকলে কোন ইউনিট আছে সেটা শো করবে আর কি, সেটা থাকুক, এখানে ইউনিট থাকলে সমস্যা নাই, থাকুক, আমরা পরের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আমি নেক্সট ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা চেক করছি, কোনটা চেক করব, কোনটা আনচেক করব। এরপরে আর বাকি যেগুলো লাগবে সেগুলো আমরা প্র্যাকটিস করতে করতে ক্লাস অনুযায়ী চলে আসবে। এখন এখানে সব যখন আপনি বুঝে যাবেন কোনটা কি জিনিস, তো এখানে সব থাকলেও কি নেই, অসুবিধা হবে না, কোনটা অন আছে কোনটা অফ আছে তখন আপনি বুঝতে পারবেন আর কি। ওকে, আপাতত আমি কয়েকটা কমাই নিয়ে আসছি যাতে আমি কোনটা অন করতেছি কোনটা অফ করতেছি সেটা বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে মোটামুটি আমাদের সেটিংস এর কিছু অপশন আর কি। আরো কিছু সেটিংস আমরা আগামী ক্লাসে দেখবো। তারপর আমরা মানে ইউনিট লিমিট সেট, তারপর আরো কিছু সেটিংস নিয়ে আলোচনা করব, কিছু টগল কি নিয়ে আলোচনা করব। তারপর আমরা নেক্সট এর পরের ক্লাস থেকে আমরা কি কমান্ড নিয়ে কাজ করবো আর কি। ওকে, আজকে শেষ করে দিই নাকি, যেহেতু অনেকের ইনস্টল করার ব্যাপার থাকতে পারে, আমি একটু ইনস্টল করার প্রসেসটাও দেখা দিতে পারি যদি দরকার হয় আপনাদের।